নমস্কার, আমি সৌম্য ভট্টাচার্য, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, এমআর বাঙুর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। সারা দিন এই ভেন্টিলেটরের আওয়াজ, অ্যালার্মের আওয়াজ, পেশেন্টের বাঁচা মরা এই করে করে মাথা খারাপ হয়ে গেল। তবুও আমরা পেশেন্টকে ভেন্টিলেটরে দিই এবং সবথেকে মেন ব্যাপার হচ্ছে যে জিনিসটা চালু আছে সাধারণ লোকেদের মধ্যে, যে ভেন্টিলেটরে যাওয়া মানেই পেশেন্ট মরে গেল, তা কিন্তু নয়। বেসিক্যালি ভেন্টিলেটরে দিয়ে সেই পেশেন্টকে সুস্থ করা এবং তাকে বাঁচিয়ে বাড়ি পাঠানো, এটাই আমাদের টার্গেট। তো এতদিন আমরা শুধু নিজেরা এই জিনিসটা নিয়ে 7 ফ্লোর সিসিউর মধ্যে চলতাম, কিন্তু এখন বেসিক্যালি আমাদের স্যার আমাদের সাথে মিলে এই জিনিসটাকে বাকি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, আর সেই কারণেই হচ্ছে C3। তো C3 আমাদের মেন টার্গেট হচ্ছে সেটাই, যে ভেন্টিলেশনে যাওয়া মানেই পেশেন্ট মরে যাওয়া নয়, ভেন্টিলেশনটাকে দেখে তাকে ঠিকঠাক অপারেট করে সেই পেশেন্টটাকে বাঁচিয়ে সুস্থভাবে বাড়িতে পাঠানো, এটাই আমাদের টার্গেট। আমরা লাস্ট 1 বছর ধরে এটাই চালিয়ে আসছি এবং আগামী দিনেও চালাবো। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান। আমি আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা খুবই নেগলেক্টেড একটা জিনিস, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। লাঞ্চের আগে অর্চনাদি, কৃষ্ণা, রাবেয়া মোটামুটি এটা বলে দিল যে ভেন্টিলেটর কিন্তু ভেন্টিলেটর নয়, অ্যাকচুয়ালি ভেন্টিলেটর মানে আমরা। তো এটার পরে আমি আরেকটুখানি জুড়ব যে তাহলে ভেন্টিলেটর যদি আমরাই হই যারা সেট করছি, তাহলে পেশেন্ট কিন্তু পেশেন্ট নয়, পেশেন্টের লাং হচ্ছে অ্যাকচুয়ালি ভেন্টিলেটর। আরও প্রিসাইজলি বললে জিনিসটা হবে ভেন্টিলেটরের গ্রাফ। পেশেন্টের লাং তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে লাং প্যাথোলজি বুঝবো কী করে? শুধুমাত্র প্লেটু, টাইডাল ভলিউম এগুলো দিয়ে? তা নয়, লাংয়ের অ্যাকচুয়াল ছবিটা কিন্তু দেখায় ভেন্টিলেটরের গ্রাফ, যেটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু স্টিল নাও এটা কিন্তু এখনও নেগলেক্টেড। সো আজকে আমার টপিক হচ্ছে ভেন্টিলেটর গ্রাফ, লুপস অ্যান্ড ক্যালকুলেশনস। আর চেনা বামনের যেরকম পইতে লাগে না, সেরকম এমআর বাঙুরের এমটিদের আলাদা করে কোনো পরিচয় দিতে লাগবে না। তবুও বলে দিচ্ছি, আমি সৌম্য ভট্টাচার্য, এমটি সিসিউ, এমআর বাঙুর হসপিটাল। সো লেটস স্টার্ট। তো আমি বললাম যে ভেন্টিলেটর গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। তো ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হলো সেইখানে যেখানে আমি বললাম যে লাং প্যাথোলজি ডায়াগনোস করা, আমার লাং কিভাবে ফাংশন করছে, তার রিকোয়ারমেন্ট কি আছে, অর্থাৎ পেশেন্টের এখন কি কি রিকোয়ারমেন্ট আছে, পেশেন্টের ডিজিজ স্টেটাস, সিওপিডি হোক, এআরডিএস হোক, টাইপ 1, টাইপ 2 যেটাই হোক না কেন, তার স্টেটাস। এবং যেহেতু ভেন্টিলেটর নট অনলি আ ডায়াগনস্টিক, ইটস আ থেরাপিউটিক মেশিন, কারণ এটা দিয়ে আমরা থেরাপি করছি। সো এটা যেহেতু একটা থেরাপিউটিক মেশিন, সো আমার এই থেরাপিউটিক স্টেটাসটা, অর্থাৎ পেশেন্ট কীভাবে রেসপন্ড করছে, সেই রেসপন্ডটা জানা কিন্তু আমার দরকারি। এছাড়াও আর দুটো ছোট ছোট জিনিস আছে, দ্যাট ইজ পেশেন্টের কমফোর্ট। পেশেন্টের কমফোর্ট জোনটাকে কনফার্ম করা উইথ ভেন্টিলেটর, এবং পেশেন্টের যে ওয়ার্ক অফ ব্রিদিং সেটাকে ঠিক করা, অর্থাৎ লেভেলের মধ্যে রাখা। এগুলো সব কিন্তু আমার ভেন্টিলেটরের গ্রাফিক্স এবং মনিটরিংয়ের ওপর ডিপেন্ড করছে। সো আমি খুব বেশি ডিটেলে যাব না, আমি জাস্ট বেসিক যেটা সবার আইসিইউতে প্রথম পদক্ষেপ হওয়া উচিত গ্রাফিক্স চেনার জন্য, সেটাই আমি আজকে ডিসকাস করব। তো গ্রাফিক্স জানার আগে আমাকে জানতে হবে যে টাইপস অফ ওয়েভ ফর্মস, মানে আমরা কি কি গ্রাফিক্সে ভাগ করছি, কি কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমার হয়। তো ভেন্টিলেটরের ক্ষেত্রে আমি দু রকম ওয়েভ ফর্ম পাবো। ফার্স্ট ওয়ান ইজ স্কেলার, সেকেন্ড ওয়ান ইজ লুপ। ডিটেলগুলো আমি পরে আসছি, আমি আগে টাইপটা বলে নিই। ফার্স্ট ওয়ান ইজ স্কেলার, সেকেন্ড ওয়ান ইজ লুপ। নাও ভেন্টিলেটরের বেসিক ওয়েভ ফর্ম কী কী হতে পারে সেগুলো ডিপেন্ড করবে কিন্তু ভেরিয়েবলের ওপর। এর আগে বেসিক মেকানিক্যাল ভেন্টিলেশনে কিন্তু তিনজনে আপনাদের আশা করি একদম গুলিয়ে খাইয়ে দিয়েছে যে আমার ভেরিয়েবল অ্যান্ড লিমিটিং ফ্যাক্টর অন এসিপিসি, অন এসিভিসি, অন পিএসভি কী কী হতে পারে। সো সেই মোডগুলোর ওপর ডিপেন্ড করে আমার যে ভেরিয়েবল ফ্যাক্টরগুলো আমরা পেয়েছি এর আগে, সেটা হচ্ছে ভলিউম, ফ্লো অ্যান্ড প্রেশার। কারণ এগুলো আমরা সেট করতে পারি। সেট করা মানে লিমিটিং,
আর সাইক্লিং তো। সো নেক্সট আমি জাস্ট ডিফারেন্সটুকু একটু বলি যে হোয়াট ইজ ভলিউম। ভলিউম কিন্তু সেই জিনিসটা যেটা ভেন্টিলেটর ডেলিভার করছে, আর এ ডিপেন্ডস করছে কার ওপর? এ ডিপেন্ডস করছে হচ্ছে ফ্লো, অ্যামাউন্ট অফ ফ্লো যেটা ভেন্টিলেটর থেকে আসছে, অ্যামাউন্ট অফ ফ্লো, এবং পেশেন্টের রিকোয়ার্ড ইন্সপিরেটরি টাইম অর আমরা যে ইন্সপিরেটরি টাইম সেট করছি, সেই দুটোর উপর ডিপেন্ড করছে এই ভলিউম। তাহলে নেক্সট আমার টার্মিনোলজি কী এলো? ফ্লো। ফ্লো কিসের ওপর ডিপেন্ড করছে? ফ্লো ডিপেন্ড করছে ভেন্টিলেটর এবং পেশেন্টের লাংয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে প্রেশার ডিফারেন্স। অর্থাৎ আমরা তো কি জানি, ফ্লো সবসময় হাওয়া ফ্লো, সেটা সবসময় কি হয়, ফ্লো যেরকমভাবেই হোক বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ ফাঁকা থাকলে সেখানে ভরার চেষ্টা করবে। সো এই যে প্রেশার ডিফারেন্স, আমার লাং ফাঁকা হলো, সেখানে হাওয়াটা ঢুকছে, দ্যাট ইজ ফ্লো। আর নেক্সট হচ্ছে প্রেশার। প্রেশার হচ্ছে লাংটাকে ফোলানোর জন্য যে প্রেশারটা লাগে, সে কিন্তু ডিপেন্ড করে আবার দুটো জিনিসের ওপর। ওয়ান ইজ লাং কমপ্লায়েন্স, সেকেন্ড ওয়ান ইজ রেজিস্ট্যান্স। সো হোয়াট ইজ লাং কমপ্লায়েন্স? লাং কমপ্লায়েন্স হচ্ছে ডিস্টেন্সিবিলিটি আর স্ট্রেচেবিলিটি, মানে লাংয়ের মানে অ্যালভিওলাই, প্রিসাইজলি আমি বলবো অ্যালভিওলাইয়ের স্ট্রেচ হওয়ার যে ক্ষমতাটা, দ্যাট ইজ কমপ্লায়েন্স। আর ভেন্টিলেটর থেকে এই হাওয়াটা লাঙে যাওয়ার সময় যে পরিমাণ অপোজিট বাধা, অপোজিট যেটার সম্মুখীন হয়, দ্যাট ইজ নান আদার দ্যান রেজিস্ট্যান্স। আমি কেন এগুলো ডিটেল বললাম সেটা আমি যখন অ্যাবনর্মালিটি বলবো তখন বুঝতে সুবিধা হবে। নেক্সট আমি একটু দেখে নিই যে ভেন্টিলেটর গ্রাফগুলো যেগুলো আসে সেগুলো কি কি টাইপসের আসে। তো ভেন্টিলেটর যে স্কেলার গ্রাফ আমরা দেখছি, এখানে আমি ফার্স্টে স্কেলার নিয়ে ডিসকাস করব, দেন আমি লুপে যাব। তো স্কেলার আমি বলে দিই, স্কেলার বেসিক্যালি আমি 6 রকম দেখতে পাই। ওয়ান ইজ রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ওয়েভস, যেটা মোর ফেমাস স্কোয়ার ওয়েভ। সেকেন্ড ওয়ান ইজ ডিসেন্ডিং র্যাম্প, থার্ড ওয়ান ইজ অ্যাসেন্ডিং র্যাম্প, fourth one is sinusoidal, fifth one is rising exponential, and sixth one is decaying exponential. এখানে আমরা প্রেসারে দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার, আর এটা স্কোয়ার গ্রাফ, রাদার স্কোয়ার বলাই ভালো, আমি এরপর থেকে স্কোয়ার হিসাবেই মেনশন করবো এটাকে। তো প্রেসারে আমরা জেনারেলি দেখতে পারবো ওয়ান স্কোয়ার গ্রাফ, আরেকটা দেখতে পাবো হচ্ছে এক্সপোনেনশিয়াল রাইজ, আর ভলিউমে আমি দেখতে পাবো অ্যাসেন্ডিং অ্যান্ড সাইনোসয়েডাল। আমি জাস্ট এটা দেখাচ্ছি কিন্তু আমার গ্রাফের স্টাইলগুলো, মানে কি কি গ্রাফ হয় সেটা চেনার জন্য, ঠিক আছে? তো ভলিউমে হয় হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড সাইনোসয়েডাল, আর ফ্লোতে আমি টোটাল 5 রকম দেখতে পাচ্ছি। একটা দেখতে পাবো স্কোয়ার, একটা সাইনোসয়েডাল, অ্যাসেন্ডিং র্যাম্প, ডিসেন্ডিং অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিকে। তো বর্তমানে আমি কিন্তু ফ্লোতে এই 3 রকম কার্ভই দেখতে পাই। এই দুটো এখন অবসলিট হয়ে গেছে ডিউ টু সাম ফিজিওলজিক্যাল এরার বা ফিজিওলজিক্যাল কিছু ডিসক্রিপেন্সি রয়েছে এই গ্রাফগুলোতে। তো যে কারণে এই দুটো গ্রাফ এখন অ্যাডভান্স ভেন্টিলেটারে কিন্তু থাকে না, থাকে হচ্ছে আমার এই স্কোয়ার, সাইনোসয়েডাল অ্যান্ড ডিসেন্ডিং র্যাম্প। নেক্সট আমি টাইপ অফ স্কেলার ওয়েভফর্মে আসি, যে কি কি টাইপ। তো আমি ডিসকাস করেছি যে ভেরিয়েবল অনুযায়ী 3টে ভেরিয়েবল আমি পাচ্ছি, একটা কি ভলিউম, একটা হচ্ছে ফ্লো, আর একটা হচ্ছে প্রেশার। তো এই 3টের উপর ডিপেন্ড করে আমার 3 রকম স্কেলার গ্রাফ আমি ভেন্টিলেটরে দেখতে পাবো। তো প্রথমটা পাবো আমি ভলিউম টাইম স্কেলার, নেক্সট আমি পাবো হচ্ছে ফ্লো টাইম স্কেলার, থার্ড আমি পাবো হচ্ছে প্রেশার টাইম স্কেলার। এখানে কিন্তু ভেরিয়েবল এই 3টে, ভলিউম, ফ্লো এন্ড প্রেশার, টাইম কিন্তু আমি সবসময় আমার গ্রাফে এক্স অ্যাক্সিসে। তো যে কোনো গ্রাফই আমরা জানি, আমরা যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি, গ্রাফ রিপ্রেজেন্ট করতে গেলে যে কোনো রকমই আমাকে দুটো অ্যাক্সিস নিতে হয়, ওয়ান ইজ ওয়াই অ্যাক্সিস, আনাদার ওয়ান ইজ এক্স অ্যাক্সিস। সো ফার্স্ট কামিং টু দ্য পয়েন্ট, ভলিউম টাইম স্কেলার। আমি এখানে একটা বেসিক ভলিউম টাইম স্কেলার দেখাচ্ছি, বেসিক গ্রাফ। কারণ আমাদের যেগুলো মেন সমস্যা হচ্ছে গ্রাফ দেখে যেখান থেকে
থেকে আমরা প্যাথোলজিক্যাল কারেকশন করবো, পেশেন্টের যেখানে রিকোয়ারমেন্ট বুঝবো, সেগুলো বোঝার আগে কিন্তু আমাকে নর্মালটা জানতে হবে যে হোয়াট ইজ ইন্সপিরেটরি ক্লাইম, হোয়াট ইজ এক্সপিরেটরি। তো আমি ভলিউম টাইমের ক্ষেত্রে যেহেতু বলেছি ভেরিয়েবলটা আমি কিন্তু ওয়াই অ্যাক্সিসে, ভেরিয়েবল এখানে রয়েছে ওয়াই অ্যাক্সিসে ভলিউম এবং টাইমটা আমি নিয়েছি এক্স অ্যাক্সিসে। সুতরাং আমার এই গ্রাফটা রিপ্রেজেন্ট করবে যে ইচ ব্রিথ, ইচ রেসপিরেশন কতটা ভলিউম উইদিন কত টাইম যাচ্ছে। ঠিক আছে, টাইমটা ভালো হবে ইন্সপিরেটেড টাইম অ্যান্ড এক্সপিরেটেড টাইম। আমি জানি একটা রেসপিরেশনের দুটো ভাগ হচ্ছে, ইন্সপিরেটেড টাইম আর এক্সপিরেটেড টাইম। সো আমি এখানে দেখছি ভলিউম কিন্তু আমার শুরু হচ্ছে বেস লাইন থেকে, এই পয়েন্টে ভলিউমটা ছিল, সেখান থেকে শুরু হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন কমপ্লিট হচ্ছে একটা পিক লাইনে গিয়ে, লেটেড পিক এখানে যদি আমি 480 বা 500 যেই টাইটেল ভলিউম দিই না সেই টাইটেল ভলিউম অনুযায়ী গ্রাফটা রিচ করবে। দেন এখান থেকে শুরু হচ্ছে এক্সপিরেশন। আবার অ্যাকর্ডিং টু এক্সপিরেশন আমার ভলিউমটা কমতে থাকবে এবং ভলিউম আমার জিরোতে এসে পৌঁছাবে। এটা বেসিক। আমি এখানে একটা সেকেন্ড জাস্ট অ্যাবনর্মাল গ্রাফ দেখিয়েছি। আমি বলছি এই গ্রাফটা কি, আমি জাস্ট বলছি একটা অ্যাবনর্মাল গ্রাফ। আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাবনর্মাল ক্ষেত্রে কি হচ্ছে, জিরো থেকে কিন্তু আমার ভলিউমটা শুরু হচ্ছে। জিরো থেকে শুরু হয়ে লেট ইট বি 500 ml, 500 ml অবধি যাচ্ছে ইন আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। দেন এখান থেকে এক্সপিরেশন শুরু হচ্ছে, শুরু হয়ে এক্সপিরেশন শেষ হচ্ছে কিন্তু ভলিউম কিন্তু আমার বেসলাইন টাচ করছে। দ্যাট ইজ আ অ্যাবনর্মাল গ্রাফ, আর এটা আমার নরমাল ভলিউম গ্রাফ। ভলিউম টাইমে নরমালের পর আমি ডিসকাস করব কিন্তু ফ্লো টাইম স্কেলার, এবং এই ফ্লো টাইম স্কেলারটাই কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তার কারণ এই ফ্লো থেকেই কিন্তু আমরা প্রত্যেকটা মোডে সমস্ত কিছু প্যাথোলজিক্যাল বা পেশেন্টের যে রিকোয়ারমেন্ট সব কিছু পেয়ে যাবে, এবং এটা সবচেয়ে কমন একটা গ্রাফ, সবচেয়ে বেশি ডিসকাস করা যায় এই গ্রাফটা। সো ফ্লো আমার এখানে ভেরিয়েবল, আমি নর্মাল জাস্ট গ্রাফ দেখাচ্ছি, ফ্লো ভেরিয়েবল এবং টাইমটা আমার এখানে ফিক্সড এক্স অ্যাক্সিসে টাইম নিয়েছি আমি। তো আমি প্রথম গ্রাফটা দেখি, প্রথম গ্রাফটায় আমি দুরকম গ্রাফ দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু অলরেডি ডিসকাস হয়ে গেছে যে লিমিটিং আর স্ট্রাইকিং ফ্যাক্টর। তো আমি প্রথমে কি দেখতে পাচ্ছি যে ফ্লোটা এখানে স্কোয়ার গ্রাফ প্রডিউস করেছে। তো ফ্লোয়ের গ্রাফটা বলার আগে আমি এখানে একটা ছোট্ট জিনিস বলে নিই যে ভলিউম গ্রাফটায় আমরা কি দেখলাম। ভলিউম গ্রাফটায় আমরা দেখলাম সবটাই পজিটিভ, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সবকটা মেজারমেন্ট আমার পজিটিভের দিকে আছে, কিন্তু এখানে কিন্তু আমরা একটা নেগেটিভ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই ফ্লোটাই কিন্তু বাইডিরেকশনাল। তো why it is bidirectional? ফ্লোটা কি? একটু আগে আমি বললাম ফ্লো হচ্ছে একটা কনস্ট্যান্ট এয়ার ফ্লো, যেটা মেশিন থেকে পেশেন্টের দিকে যাচ্ছে, আবার পেশেন্টের থেকে মেশিনের দিকে আসছে। সো মেশিন থেকে পেশেন্টের দিকে যাচ্ছে, দ্যাট ইজ আ পজিটিভ ডিরেকশন। কিন্তু ইন এক্সপিরেশন দ্যাট ইজ প্যাসিভ, যেটা আমাদের হাতে নেই, যেটা পেশেন্টের কাছে। তো পেশেন্ট তখন যে ফ্লোতে দেবে সে কিন্তু অপোজিট বাইডিরেকশন হবে। সো এখানে আমরা তাহলে প্রথমে দেখি যে এটা একটা স্কোয়ার গ্রাফ আমরা পেয়েছি। তো স্কোয়ার গ্রাফ আমরা ফ্লোতে পেয়েছি, তার মানে হচ্ছে এখানে আমার কি থাকছে, এখানে আমার ভলিউমটা ফিক্সড আছে বা ফ্লোটা আমার টার্গেটেড, অর্থাৎ আমি একটা ফিক্সড ফ্লো দিয়ে দিচ্ছি। যখনই আমি একটা কোনো কিছু ভলিউম সেট করবো, let it be 600 ml or 500 ml per breath। তো টাইটেল ভলিউম যেই মুহূর্তে 500 ml হলো, সেই মুহূর্তে আমি কিন্তু ইন্সপিরেটরি টাইমটা আমরা ফিক্স করে দিলাম এবং আমার ফ্লোটা ফিক্স হয়ে গেল। ঠিক আছে, তো আমি ফ্লো ধরা গেল, ভেন্টিলেটরের ফ্লো আছে 60 লিটার পার মিনিট। টাইটেল ভলিউম আমি সেট করেছি যে অনুযায়ী, সেই অনুযায়ী হচ্ছে 60 লিটার পার মিনিট। তো 60 লিটার পার মিনিট মানে এটা আমার কাছে ফিক্সড, অর্থাৎ ফ্লোটা আমার টার্গেটেড, ফ্লোটা ফিক্সড যে 60 লিটার পার মিনিটেই ভেন্টিলেটর কিন্তু ফ্লো করবে। সো সেই মুহূর্তে কিন্তু আমার গ্রাফটা ফিক্সড হয়। দ্যাটস ওয়াই ইট বিকামস স্কোয়ার, কারণ এখানে কিন্তু ভেরিয়েবল কোনো নিউমেরিক্স নেই। অর্থাৎ ফ্লোটা ইন্সপিরেশন টাইম অনুযায়ী পিকে পৌঁছাবে,
দেন পিক ইন্সপিরেটরি ফ্লো যেটা মানে যে ফ্লোতে একটা ফিক্স অ্যামাউন্ট ধরে আছে, অর্থাৎ আমি যদি 60 দিই তো ও 60 অব্দি উঠলো, এই ডাইসটা হচ্ছে 60 অব্দি, এই 60 কিন্তু ফিক্স থাকবে থ্রু আউট ইন্সপিরেশন। দেন ও এক্সপিরেশন শুরু করবে, যেই মুহূর্তে এক্সপিরেশন শুরু করলো সার্টেন অ্যামাউন্ট অফ ডিক্রিজিং ফ্লো আমার গ্রাফ কিন্তু স্টেডি হয়ে নেমে যাবে। কিন্তু পেশেন্টের থেকে যখন আমার ফ্লোটা আসছে সেটা কি আমার হাতে আছে? সেটা তো আমার হাতে নেই, সেটা তো পেশেন্টের লাভের উপর। সুতরাং পেশেন্ট যখন এক্সপিরেশন শুরু করবে তখন যে অ্যামাউন্ট অফ ফ্লোটা ভেন্টিলেটর রিসিভ করবে শেষের দিকে কি আর তাই ফ্লো থাকবে? নর্মাল সবাই আমরা এক্সপিরেশন করছি, সবাই কিন্তু এখন হ্যান্ডসনই পেয়ে যাচ্ছে, আমরা সবাই পেশেন্ট ধরে নিই নিজেদেরকে। তাহলে আমরা যখন এক্সপিরেশন করছি শুরুর সময় যে ফোর্সটা থাকছে প্যাসিভ হয়ে পড়ে, শুরুর সময় যে ফোর্সটা থাকছে ফ্লোটা থাকছে সেটা কি শেষের দিকে তাই থাকে? থাকে। যদি থাকে তখন আমাকে এক্সট্রা বেশি ফোর্স দিয়ে বার করতে হয়, সেটা কিন্তু আরো মজার জিনিস, সেটা আমি পরে বলছি। তো এই এক্সপিরেশনটা সেই অনুযায়ী কিন্তু আমার ফ্লোটা এই ডিসেন্ডিং ওয়েতে বেসলাইন টাচ করবে। সেকেন্ড নর্মাল গ্রাফটা কিন্তু আমি ডিফারেন্ট দেখছি, যেখানে ফ্লোটা কিন্তু আমার ফিক্সড নয়, এটা কিন্তু হয় আমার এসিপিসি মোড, দ্যাট ইজ অ্যাসিস্ট কন্ট্রোল প্রেসার কন্ট্রোল থেকে। প্রেসার যেখানে আমার কন্ট্রোল করা আছে, প্রেসার যেখানে আমার লিমিটেড। সো আমি যদি পিক প্রেসার বা পিক যেগুলো আমি ডিসকাস করা হয়েছে আগে, তো পিক প্রেসার আমি একটা সেট করে দিচ্ছি, সেই অনুযায়ী ফ্লোটা পিকে উঠবে। দেন আমার কিন্তু ফ্লোটা কমতে থাকবে অ্যাকর্ডিং টু প্রেসার, অর্থাৎ আমার প্রেসার কিন্তু থ্রু আউট ইন্সপিরেশন পিকের পর একটা ফ্ল্যাট লাইন যাবে যেরকম নর্মাল বললাম। কিন্তু আমার প্রেসার কন্ট্রোলের ক্ষেত্রে ভেন্টিলেটর কিন্তু ফ্লোটা গ্রাফটা এটা কিন্তু তার কারণ আমার প্রেসারটা কন্ট্রোলে আছে, আমার ফ্লোটা কিন্তু কন্ট্রোলে নেই। ফ্লো যেহেতু কন্ট্রোলে নেই, ফ্লো সেখানে ভেরিয়েবল হয় এবং থ্রু আউট আমার ইন্সপিরেশন ফ্লোটা কিন্তু আস্তে আস্তে কমে বেসলাইন টাচ করে দেন আমার এক্সপিরেশনটা স্টার্ট। আমি নিচে ভলিউম কন্ট্রোল গ্রাফিক একটু দেখাই। ভলিউম কন্ট্রোল গ্রাফিক কি হচ্ছে? ভলিউম কন্ট্রোলটাই নিচে এখানে, যেহেতু ফ্লোটা আমার লিমিটিং বা ফ্লোটা আমার টার্গেটেড ফ্যাক্টর, সেহেতু এই গ্রাফে বুঝতে বেশি সুবিধা হবে রাদার দ্যান প্রেসার। তো এই ক্ষেত্রে আমি অ্যাবনর্মালিটিস দেখতে পাচ্ছি। Here is some abnormalities in big graph, যেখানে আমার ফ্লোটা কিন্তু বেসলাইন টাচ করে। তার মানে এখানে কিছু একটা ইনকমপ্লিট রয়েছে। এটা এয়ার লিকেজ হতে পারে, এয়ার ট্র্যাপিং হতে পারে, কি সেই ডিফারেন্সিয়েশনটা আপনারাই করতে পারবেন একটু পরে। তো আমি যেহেতু আগে বলে দিয়েছি যে ফ্লো নিয়ে আমরা ডিসকাস করার পোর্শনটা একটু বেশি থাকা উচিত, তার কারণ ফ্লো গ্রাফটাই ভেন্টিলেটরের সবচেয়ে কমন। সো আমি একটু ইন্সপিরেটরি ফ্লো প্যাটার্নটা একটু দেখি, তাহলে মানে নর্মাল গ্রাফটার জন্য এটা বুঝতে সুবিধা হবে। আমি এখানে নর্মাল গ্রাফ নিয়েছি, ফ্লো এক্স, ফ্লো ওয়াইতে এবং এক্স এর টাইম, এবং এটা ভলিউম কন্ট্রোলই রয়েছে, ভলিউম সাইকেল মোডে এসিপিসি। তো এখান থেকে শুরু হচ্ছে বিগিনিং অফ ইন্সপিরেশন, যেখানে আমার ফ্লোটা কিন্তু জিরো। এবং আমি আগেই বলেছি যে যেই মুহূর্তে আমি টাইটেল ভলিউম সেট করে দিচ্ছি সেই মুহূর্তে আমার কিন্তু ফ্লোটাও সেট হয়ে যাচ্ছে এবং ইন্সপিরেটরি টাইমটাও ফিক্স হয়ে যাচ্ছে। সেই জন্য আমার ফ্লোটা ধরে নেওয়া যাক 60 অবধি উঠলো, পিক ইন্সপিরেটরি ফ্লো রেট এখানে থাকবে 60, এবং থ্রু আউট ইন্সপিরেশন স্টিল বিগিনিং অফ এক্সপিরেশন আমার ফ্লোটা কিন্তু এই 60 মেনটেন করবে ইন ভলিউম সাইকেল মোড এসিভিসি, এবং এই থ্রু আউট টাইমটাকে আমি বলবো ইন্সপিরেটরি টাইম, স্টিল বিগিনিং অফ এক্সপিরেশন। সেই মুহূর্তে কিন্তু আমার এক্সেলেশন ভালভ যেটা ভেন্টিলেটারে, এক্সেলেশন লিম্ব যেটাতে কানেক্ট, এক্সপিরেশন মানে এক্সপিরেটরি লিম্ব যেটাতে কানেক্ট থাকছে, সেটার যে ভালভটা রয়েছে সেটা কিন্তু ক্লোজ থাকে, শুধু ইন্সপিরেটরিটা ওপেন হয় এবং সে সেট প্যারামিটার অনুযায়ী সেই ফ্লোটা টুয়ার্ডস লাং দিতে থাকে। নেক্সট আমি তাহলে এক্সপিরেশনটা দেখে নিই। এক্সপিরেশনে আমি দেখতে পাবো হচ্ছে এক্সপিরেশনের ক্ষেত্রে আমার তখন ইন্সপিরেটরি ভালভটা তাহলে ক্লোজ হয়ে যাবে। তো ইন্সপিরেটরি ভালভ ক্লোজ হয়ে যাওয়া মানে কি? এন্ড অফ ইন্সপিরেশন, এবং এক্সপিরেশনটা শুরু হবে। তাহলে আমি আগে দেখেছি এখান থেকে ইন্সপিরেশন শুরু, এখানে শেষ, এই সময়টা হচ্ছে আমার ইন্সপিরেটরি টাইম।
তাহলে এখানে শেষ মানে এখান থেকে এক্সপিরেশন শুরু। যেই মুহূর্তে এক্সপিরেশন শুরু হচ্ছে ফ্লোটা ধীরে ধীরে কমতে থাকবে এবং কমে বেস লাইনে এসে দেন, যেহেতু আমি আগেই বললাম যে পেশেন্টের ক্ষেত্রে প্যাসিভ ওয়েতে রেসপিরেশন হচ্ছে এক্সপিরেশনটা, এবং ভেন্টিলেটরের ক্ষেত্রে যেটা হচ্ছে নেগেটিভ, রাদার নেগেটিভ না বলে বাই ডিরেকশনাল, মানে অপোজিট বলা ভালো। তো সেই ক্ষেত্রে পেশেন্টের একটা পিক এক্সপিরেটরি ফ্লো রেট জেনারেট হবে, মানে ম্যাক্সিমাম যেখানে আমার এক্সপিরেশন ফ্লো হচ্ছে ম্যাক্সিমাম আমার পেশেন্টের, সেখান থেকে ধীরে ধীরে ফ্লোটা আবার বেসলাইন টাচ করবে। এই বেসলাইন টাচ করা মানে আমার এক্সপিরেটরি ফ্লো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এক্সপিরেটরি টাইমটা শেষ নয়। ফ্লোটা শেষ হয়ে যাওয়ার পরেও স্টিল সামান্য অ্যামাউন্ট অফ ফ্লো থেকে যায়, কারণ আমাদের লাঙে তো এরকম ফিক্সড নয়। আমি তো আগেই বললাম যে ভেন্টিলেটর 60 দিচ্ছে, ফ্লো ঠিক আছে, কিন্তু আমার যখন এক্সপায়ার্ড টাইডাল ভলিউম বেরোয়, আমরা যারা ভেন্টিলেটর নিয়ে ঘাটাঘাটি করেছি, আমি 500 ml ভলিউম দিলাম, আমি ইচ অ্যান্ড এভরি টাইম কি এক্সপায়ার্ড টাইডাল ভলিউম 500ই পাই না, সেখানে কিন্তু ডিফারেন্স হয়। তো এই যে ডিফারেন্সটা, এও তো একটা ফ্লো জেনারেট করবে, কিন্তু সেটা খুব মানে নমিনাল, সেটা ইমমেজারেবল। তো যে কারণে আমার নেক্সট ইন্সপিরেশন শুরু হওয়া অবধি ফ্লো কিন্তু বেসলাইনটা টাচ করেই থাকবে, অর্থাৎ একটা নমিনাল ফ্লো কিন্তু আমার হাতে থেকে যাবে, যদিও ইমমেজারেবল, আমি আগেই বললাম। এবং এটা লেস ইম্পর্টেন্ট, অতটা হয়তো দরকারও নেই আমার। নেক্সট ইন্সপিরেশন শুরু হচ্ছে, সেইখানে আমার শেষ হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপিরেটরি টাইম, আর টোটাল ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন মিলে হচ্ছে আমার একটা নর্মাল ব্রিদিং সাইকেল। তো ফ্লোটা আশা করি ক্লিয়ার সবার কাছে, কারণ ইয়েস, হ্যাঁ হ্যাঁ পার মিনিট, হ্যাঁ আমি 60টা একটা জাস্ট মানে মেজারমেন্টের জন্য বলেছি। মানে আমি যদি 60 লিটারের ক্ষেত্রে মানে আমার মানে টাইডাল ভলিউমটা কিন্তু অনেকটাই বেশি সেট করা থাকবে। হ্যাঁ সেটা তো আমি যেটা সেট করে দিয়েছি ইন্সপিরেটরি টাইম। হ্যাঁ হ্যাঁ আমি যদি মানে ধরুন আমি মানে 500 ml টাইডাল ভলিউম সেট করে দিই, হ্যাঁ ডিপেন্ডিং, আমি তো ওটাই বললাম, ডিপেন্ডিং অন আমার মানে আমার ভলিউম। তো হ্যাঁ ডিপেন্ডিং অন ভলিউম, যে আমি 500 ml দিয়েছি সেই অনুযায়ী ওর ফ্লো অবধি পৌঁছাবে। হ্যাঁ পিক এক্সপিরেটরি ফ্লো রেট, মানে ডিপেন্ডিং অন মাই ভলিউম অ্যাকচুয়ালি, মানে আমি যখনই ভলিউম সেট করছি তার মানেই তো আমি ইন্সপিরেটরি টাইমটাও সেট করে দিলাম হিসেব মতন। সো আমি নেক্সট স্লাইডে যাই, দ্যাট ইজ আমার লাস্ট স্কেলার, যেটা দ্যাট ইজ প্রেশার টাইম স্কেলার। তো প্রেশার টাইম স্কেলারের ক্ষেত্রে আবার সেম, আমি ওই দুটো মোড দেখে নেব, ওয়ান ইজ এসিপিসি অ্যান্ড আনাদার ওয়ান ইজ এসিভিসি। তো প্রেশার কন্ট্রোলে আমার কি হচ্ছে, প্রেশার কন্ট্রোলে আমি আগেই বললাম যে প্রেশার আমার লিমিটিং ফ্যাক্টর। সো প্রেশার আমার যেই মুহূর্তে লিমিটিং ফ্যাক্টর, তার মানে লিমিটিং ফ্যাক্টরে আমি স্কোয়ার গ্রাফ পাবো। আগেই আমি যখন ডিফারেন্সিয়াল গ্রাফগুলো বলেছিলাম ডিফারেন্ট করে, তখনই বলেছিলাম। কিন্তু প্রেশার গ্রাফে আমি কিন্তু একটা মজা দেখছি যে এটা বেস লাইন থেকে শুরু হচ্ছে না, বাকিগুলো কিন্তু আমি দেখেছি আমার 0 থেকে শুরু হচ্ছে, রাদার বেস লাইন থেকে স্টার্ট হচ্ছে। তার কারণ ফ্লো কিন্তু আমার 0 থেকেই পিক এক্সপিরেটরি ফ্লোতে যায়, এবং টাইডাল ভলিউম কিন্তু আমার সেট টাইডাল ভলিউম যদি 500 ml হয় তাহলে সেটা 0 থেকেই 500 যাবে, ঠিক আছে। কিন্তু ওয়াই প্রেশার এটা, তার কারণটা হচ্ছে পিপ, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, অলরেডি ডিসকাসড ম্যাটার এটা পিপ। কিন্তু আমি ভেন্টিলেটরে একটা পিপ সেট করে রাখি, সো প্রেশার গ্রাফেই এটা দেখা যাবে। আমি কিন্তু আগেই বললাম যে ওগুলো কিন্তু আমি ডিসকাস করেছি ফ্লো অ্যান্ড ভলিউম গ্রাফ, যেখানে কিন্তু আমার পিপটা দেখার দরকার নেই, কারণ আমার ওটা 0 থেকেই স্টার্ট হচ্ছে ভলিউম আর ফ্লো এর ক্ষেত্রে। কিন্তু প্রেশার গ্রাফে তো আমাকে দেখতেই হবে, কারণ দিস ইজ দ্য ম্যাটার অফ প্রেশার, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার। তো আমি প্রেশারটা যদি 6 দিয়ে রাখলাম বা 4 দিয়ে রাখলাম বা 5 দিয়ে রাখলাম, এনিথিং, সো আমার কিন্তু এটা বেসলাইন টাচ করবে না। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল আমি যেহেতু বলেছি ওয়াই গ্রাফে নেব, এবং এদিকে আমি এক্স গ্রাফে টাইমটা নিয়েছি, সেহেতু আমার কিন্তু ওয়াই গ্রাফে কিছুটা পজিটিভই উঠেই আছে,
তার মানে এটা হচ্ছে আমার সেট পজিটিভ এন্ড এক্সপিরেটরি যেটা প্রেশার পিপ, সেটা সেট করা আছে, দ্যাট ইজ ইন 6 or 4, যে কোনো একটা। সেখান থেকে আমার শুরু হচ্ছে কিন্তু ইন্সপিরেশন। এবং ইন্সপিরেশনের ক্ষেত্রে আমি কি করেছি, আমি পিক ইন্সপিরেটরি প্রেশার দিয়ে রেখেছি, পি পিক, যেটা PIP, দ্যাট ইজ পিক ইন্সপিরেটরি প্রেশার। এবং সেই অনুযায়ী গ্রাফ কিন্তু ওর টার্গেট যে প্রেশার, আমি ধরুন পিপের ওপর পিপ 6, আমি তার উপর 18 দিয়ে রেখেছি। তার মানে আমার টোটাল কত হলো, 18 + 6 24। সো আমার প্রেশারটা কিন্তু টার্গেট প্রেশার যেটা তার রয়েছে 24, সেই পর্যন্ত সে উঠবে, গ্রাফটা সেই অনুযায়ী রাইজ হবে। দেন পিক ইন্সপিরেটরি প্রেশারটা মেনটেন করবে। দেন আমার শুরু হবে হচ্ছে এক্সপিরেশন। যেই মুহূর্তে এক্সপিরেশন শুরু হলো সেই মুহূর্তে আমার প্রেশারটা ফল করবে। কিন্তু ফল করে কি বেস লাইনে টাচ হবে? প্রেশার কি আমার কখনো 0 হবে? প্রেশার কিন্তু আমার কখনো 0 হবে না। প্রেশার কিন্তু পিপটাই এর ক্ষেত্রে বেস লাইন, কারণ এটা আমাদের সেট করা রয়েছে। তাহলে সেকেন্ড গ্রাফটা এরকম কেন? ওয়াই সেকেন্ড গ্রাফটা এরকম অ্যাসেন্ডিং, এরকম রাইজ হয়েছে? তার কারণ এটাতে কিন্তু আমার প্রেশার সেট করা নেই। তার মানে এটা হচ্ছে আমার ভলিউম সাইকেল মোড, যেখানে প্রেশার আমাদের হাতে নেই। পিপটা আমাদের সেট করা রয়েছে, কারণ আমরা এটা প্রেশার গ্রাফে দেখছি, তাই পিপ আমরা অলওয়েজ দেখতে পাবো। সো পিপ থেকে স্টার্ট হচ্ছে ইন্সপিরেশন। অ্যাকর্ডিং টু তার ডেলিভার্ড টাইডাল ভলিউম 500 ml, 500 ml অবধি সে হাওয়াটা দিচ্ছে। সেই অনুযায়ী তার যে প্রেশারটা লাঙের, সেটা সেই মুহূর্তের আমার পিক ইন্সপিরেটরি প্রেশার হবে। দেন তার এক্সপিরেশন স্টার্ট হবে, আবার পিপে এসে পৌঁছাবে। আমি তাহলে এখানে একটু প্রেশার গ্রাফটা আরেকটু ভেঙে দেখে নিই। প্রেশার গ্রাফে আমি এতক্ষণ ডিসকাস করলাম কিন্তু পিপ আর PIP, পিক ইন্সপিরেটরি প্রেশার, এই দুটো। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দ্যাট ইজ প্ল্যাটু প্রেশার। প্ল্যাটু প্রেশার কি? প্ল্যাটু প্রেশারটা কোথায় দেখতে পাচ্ছি আমি? পিক ইন্সপিরেটরি প্রেশার আর পিপের মাঝখানে একটা ফ্ল্যাট লাইন। প্ল্যাটু প্রেশার ইজ নান আদার দ্যান প্রেশার ইন অ্যালভিওলাই। অ্যালভিওলাই এর মধ্যে আমার যে প্রেশারটা, যেটা আমরা ইন্সপিরেটরি হোল্ড করে দেখতে পাবো, অর্থাৎ ভেন্টিলেটর এয়ার ফ্লো শুরু করে পিক ইন্সপিরেটরি প্রেশার যেটা আমাদের সেট করা আছে সেই অবধি দিল। দেন আমরা কি করছি, সেই মুহূর্তে ইন্সপিরেটরি হোল্ড করছি, অর্থাৎ হাওয়াটা গিয়ে আমার অ্যালভিওলাইটাকে ম্যাক্সিমাম ফুলিয়ে রেখে দিয়েছে, ধরে রেখেছে। সেই মুহূর্তে আমি মেজার করতে পারবো যে আমার অ্যালভিওলাইয়ের মধ্যে প্রেশারটা কত আছে, এবং দ্যাট ডিফাইন্ড ইন দিস ফ্ল্যাট লাইন। এই লাইনটা হবে হচ্ছে আমার প্লেটু প্রেশার, যেটা আমার লাং প্যাথোলজি ডায়াগনোসিস করার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস। কেন এতগুলো মোস্ট বলে দিলাম দুম করে? একটা মোস্ট বলতেই পারতাম, সেটা পরে বলছি। কেন এতটা মোস্ট বলে দিলাম? একটু সবুর করলে মেওয়া ফলবে। সো আমি 3টে স্কেলার বলেছি, তো 3টে স্কেলারের আমি একটা জাস্ট ব্রিফিং করে দিই, ডিফারেন্ট ডিফারেন্ট মোড। কারণ ভেন্টিলেটারে সবাই মোডটাই আগে চেনে রাদার দ্যান গ্রাফ, আমি আগেই বলেছি। তো সেই কোন মোডে আছে সেটা গ্রাফ দেখেও আমি বুঝতে পারবো, এবং সেই গ্রাফ থেকে আমি ডিফারেন্সিয়েশনটাও করতে পারবো বেসিক্যালি। এবং ঘাবড়ে যাব না যে আমার ফ্লোতে তো এরকম গ্রাফ আসবে বা ভলিউমে এরকম গ্রাফ আসার কথা, সেটা কিন্তু আমার মোডের ওপর ডিপেন্ড করছে। আমি এখানে 3টে গ্রাফ নিয়েছি ইন প্রেশার কন্ট্রোল মোডে। প্রেশার কন্ট্রোলে কি থাকছে? প্রেশার কন্ট্রোলে আমি আগেই বলেছি, যেহেতু কন্ট্রোলড সেহেতু প্রেশার গ্রাফ আমি সবসময় স্কোয়ার পাবো, ঠিক আছে? কিন্তু ভেরিয়েবল পাবো হচ্ছে আমি ভলিউমে। তার কারণ ইট ডিপেন্ডস অন লাং কমপ্লায়েন্স। আমি তো প্রেশারটা ফিক্স করে দিয়েছি, সুতরাং প্রতিবার আমার কি ভলিউম আসবে সেটা লাং কমপ্লায়েন্সের ওপর ডিপেন্ড করছে। সেটা পেশেন্টের ব্যাপার পুরোপুরি। কখনো 500, কখনো 540, কখনো 520, কখনো 490। তো যেই মুহূর্তে আমার টাইডাল ভলিউম ডিফারেন্ট হবে, তার মানে গ্রাফও কিন্তু আমার ভলিউমের ক্ষেত্রে ডিফারেন্ট আসবে, কিন্তু প্রেশারের ক্ষেত্রে কিন্তু ফিক্স আসবে। এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট দেখিয়েছি, যেটা হচ্ছে প্রেশার ডিফারেন্স দ্যাট ডিটারমাইন্স দ্য টাইডাল ভলিউম। কেন বলেছি? আচ্ছা, আমি আগেই বললাম যে এয়ার ফ্লোটা কি থেকে কিসের দিকে হয়? বেশি থেকে কমের দিকে, অর্থাৎ যেখানেই ফাঁকা পাবে সেখানে এয়ারটা ফ্লো হবে।
তো ভেন্টিলেটর আমার একটা প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করছে। যেই মুহূর্তে একটা প্রেশার ডিফারেন্স হলো, অর্থাৎ আমার লাঙে কম বাতাস আছে, ভেন্টিলেটরের কাছে বেশি বাতাস আছে, তার মানে কি ভেন্টিলেটর দেখছে যে তার এগেনস্টে যে প্রেশারটা তৈরি হয়েছে দ্যাট ইজ ভেরি মাচ লো। সুতরাং সে কি করবে, সে ওই লোটাকে ইকুয়াল জায়গা বা কাছাকাছি আনার জন্য কিছুটা হাওয়া পাঠাবে। সো এই যে ডিফারেন্সটা, দুটো প্রেশারের যে ডিফারেন্স বিটুইন দ্যাট ইজ পিক ইন্সপিরেটরি প্রেশার এবং পিপ যেটা আমার লাঙের মধ্যে রয়েছে, পেশেন্টের দিকে রয়েছে যেটা, এই দুটোর যে ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সই কিন্তু আমার অ্যাকচুয়ালি টাইডাল ভলিউম, যে হাওয়াটা আমার যাচ্ছে। ভেরি মাচ সিম্পল। তো আগেরটা আমি যেহেতু প্রেশার কন্ট্রোল বললাম, এবার আরেকটা কমন মোড যেটা আমি বললাম ভলিউম সাইকেল, অ্যাসিস্ট কন্ট্রোল ভলিউম সাইকেল মোড, যেখানে আমার ভলিউমটা আমি ফিক্স করে দিয়েছি যে 500 ml। টাইডাল ভলিউম যেখানে আমার ফিক্সড, ফ্লোটা আমার যেখানে ফিক্সড। বেসিক্যালি যেই মুহূর্তে আমি 500 ml করে দিলাম, তার মানে কি আমি ইন্সপিরেটরি টাইম আর 500 ml করে দিয়েছি, মানে হচ্ছে টোটাল একটা ব্রিদিং সাইকেলে কতটা ফ্লো হবে, 30 লিটার পার মিনিট অর 40 লিটার পার মিনিট, সেটাও তো ডিফাইন্ড অলরেডি, সেটা ভেন্টিলেটর দেবে। তাই জন্য কিন্তু আমি ফ্লো গ্রাফ এখানে স্কোয়ার পাবো এবং ভলিউম গ্রাফ কিন্তু ফিক্সড পাবো। এখানে দেখা যাচ্ছে যে 500 ml কিন্তু আমার প্রত্যেকটাই টাচ করছে, তার কারণ ওটা তো আমার টার্গেটেড যে 500 ml ডেলিভার করবেই। সো 500 ml যেখানে ডেলিভার করবেই, সেখানে তো গ্রাফ 500 ml অবধি পৌঁছাবেই, আবার নিচে আসবে থ্রু এক্সপিরেশন। কিন্তু প্রেশার কি এখানে আমি সেম পাবো? একদম ইনিশিয়াল যেখানে আমার লাং ইনফ্লেশন কমপ্লিট হবে, সেখানে যা প্রেশার থাকবে, লাং থেকে যখন অপোজিট ডিরেকশনে ফ্লো হবে, তখন কি আমার প্রেশার আমি তাই পাবো? প্রেশার তো আস্তে আস্তে কমবে। প্রেশার কমে কিন্তু আবার পিপে আসবে। সো আমি প্রেশার কিন্তু এখানে ফিক্সড পাবো না, প্রেশারটা কিন্তু আমি এক্সপোনেনশিয়াল রাইজ বা এই অ্যাসেন্ডিং ওয়েতে পাবো। দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল রাইজ রাদার অ্যাকচুয়ালি। সো এটা ক্লিয়ার। আমি এখন গ্রাফ দেখে কিন্তু বলে দিতে পারছি যে স্কোয়ারটা কখন আসবে, এক্সপোনেনশিয়াল কখন আসবে। গ্রাফ দেখে কিন্তু মোড বলে দেওয়া সম্ভব তাহলে। সো গ্রাফ দেখে যখন বলে দেওয়া সম্ভব মোডটা, তাহলে গ্রাফ দেখে অ্যাবনর্মালিটিসও বলা সম্ভব, কারণ নর্মালটা তো আমি চিনে গেছি। সো ফার্স্ট কমন অ্যাবনর্মালিটিস, এখন যদিও কমন নেই, তার কারণ এর আগে 3 জন বলে ফেলেছে, সুতরাং কমন নেই। সো দ্যাট ইজ ইনঅ্যাডিকুয়েট ইন্সপিরেটরি ফ্লো। বাকিরা প্যারামিটার দিয়ে বলেছে, আমি এবার একটু গ্রাফ দিয়ে বলি, টুইস্ট তো দরকার মাঝে মধ্যে। তো সেই সেম আমি ফ্লো আর টাইম গ্রাফে একটু দেখে নিই। তো ফ্লো আর টাইম অনুযায়ী আমি যেটা বললাম যে আমি যেই মুহূর্তে টাইডাল ভলিউম সেট করে দিয়েছি, ফ্লো আর ইন্সপিরেটরি টাইম দুটোই আমার সেট করা। সুতরাং আমি দিয়ে দিয়েছি ধরুন 60 লিটার পার মিনিট হিসেবে ফ্লো, এবং ইন্সপিরেটরি টাইম ধরা যাক পাচ্ছি আমি 0.5 সেকেন্ড, 1 সেকেন্ডের 0.5 সেকেন্ড ইন্সপিরেটরি টাইম। তো এটা আমার ফিক্সড ইন কন্ট্রোল মোড। তো ফিক্স যেহেতু আছে, সেহেতু পেশেন্টকে কোনো কিছুতেই অ্যালাউ করবে না। পেশেন্ট যদি কথা না শোনে, ভেন্টিলেটর কিন্তু অ্যালাউ করবে না, কারণ ভেন্টিলেটরকে আমি বলে দিয়েছি, ভেন্টিলেটর একদম অন্ধ, ভেন্টিলেটর বুঝে নিয়েছে যে আমাকে সেট করে দিয়েছে, এটাই দিতে হবে, পেশেন্ট যা খুশি করুক। সেখানেই তৈরি হবে হচ্ছে অ্যাসিনক্রনি। কি করে হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছি পেশেন্ট ইন্সপিরেশন নিল, ভেন্টিলেটর দিল, দেওয়ার পর এখান থেকে কিন্তু পেশেন্ট এক্সপিরেশন তার যেটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ তার এক্সপিরেশন দেখা গেল 0.4 সেকেন্ড, মানে ইন্সপিরেটরি টাইম অ্যাকচুয়ালি 0.4 সেকেন্ড হওয়া উচিত তার রিকোয়ারমেন্ট, অর্থাৎ তার ফ্লো রিকোয়ারমেন্ট অনেক বেশি আছে। অর্থাৎ ফ্লো রিকোয়ারমেন্ট ধরা যাক তার আছে 80 লিটার পার মিনিট, তার 80 লিটার পার মিনিটে দরকার ফ্লোটা। সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের ইন্সপিরেটরি টাইমটা কমে যাবে। কিন্তু আমি কি এখানে অ্যালাউ করছি না তো, আমি তো ভেন্টিলেটরকে অলরেডি বলে দিয়েছি যে তুমি 60 লিটার পার মিনিটে এত টাইম ধরেই দেবে। মেশিন কিন্তু অ্যালাউ করবে না। পেশেন্ট চেষ্টা করেছে এক্সপিরেশন নেওয়ার, গ্রাফটা এখানে নিচের দিকে নেমেছে, রেড গ্রাফটা আমি একটু দেখে নিচ্ছি, গ্রাফটা কিন্তু নিচের দিকে নেমেছে, কিন্তু এখানে মেশিন অ্যালাউ করেনি। মেশিন আবার একটা ইন্সপিরেশন শুরু করে দিয়েছে। পেশেন্ট আবার চেষ্টা করেছে এক্সপিরেশন নেওয়ার, কারণ পেশেন্টের তো দরকার, পেশেন্টের ফ্লো বেশি দরকার, পেশেন্টের একটা হাঙ্গার আছে, এর হাঙ্গার আছে, পেশেন্টের একটু বেশি অক্সিজেন লাগবে, কিন্তু আমি কিন্তু সেটা অ্যালাউ করছি না। রাদার মেশিন সেটা অ্যালাউ করছে না, আমি মেশিনকে বলে দিয়েছি।
তখন কিন্তু আমি এরকম একটা অ্যাবনর্মাল গ্রাফ পাবো এবং কিছুটা সময় পর অ্যাকর্ডিং টু মেশিন মানে আমি যেটা দিয়ে দিয়েছি সেই অনুযায়ী পেশেন্টের এক্সপিরেশনটা এখানে হবে। সো এই গ্রাফটা বোঝা গেল ইনঅ্যাডিকুয়েট ইন্সপিরেটরি ফ্লো। নেক্সট আমি গ্রাফে যাবো যেটা সেটা হচ্ছে এয়ার লিক। এয়ার লিকের ক্ষেত্রে কি থাকছে? এয়ার লিকের ক্ষেত্রে কিন্তু একটু মজা আছে। আমি 500 ml টাইডাল ভলিউম দিয়ে দিয়েছি, মেশিন দিয়েও দিয়েছে, পেশেন্ট নিয়েও নিয়েছে। পেশেন্ট এক্সপিরেশন শুরু করলো, মেশিনের কাছে কি আসবে? 500 ml আসবে হিসেব মতন এক্সপায়ার্ড টাইডাল ভলিউম, কারণ পেশেন্ট একদম সিডেড প্যারালাইস আছে ধরে নিলাম আমি, সুতরাং 500 ml দিয়েছি, 500 ml ফেরত আসার কথা। তো সেটা এসে পৌঁছালো না, 460 ml এলো, 40 ml লিক হলো। তো মেশিন কি দেখছে? মেশিন দেখছে যে তার ফ্লোটা আসছে, ফ্লো আসার কথা, কিন্তু অ্যাকর্ডিং টু তার ফ্লো তার টাইডাল ভলিউম এসে পৌঁছাচ্ছে না, মানে টাইডাল ভলিউম হাতে থেকে যাচ্ছে। সুতরাং আমার গ্রাফ কিন্তু বেসলাইন টাচ করে ওপরে উঠে যাচ্ছে, যে কারণ মেশিন দেখছে যে আমার ফ্লো আছে টাইডাল ভলিউম অনুযায়ী, কিন্তু টাইডাল ভলিউমটা নেই। 500 ml এর যে ফ্লো সেটা আমি পাচ্ছি, কিন্তু আমার ভলিউমটা পাচ্ছি না। তখন কিন্তু গ্রাফটা আমার এরকম আসবে যে বেসলাইন টাচ করে কিছুটা উপর দিকে উঠবে এবং ইন্সপিরেশনটা আবার এই বেসলাইনের আগে থেকে শুরু হয়ে যাবে। এই যে আমি ইয়েলো কালার দিয়ে মেনশন করেছি এখানে, দ্যাট ইজ লিক ইন ভলিউম, দ্যাট ইজ ইন লিটার পার মিনিট হিসাবে অ্যাকর্ডিং টু ফ্লো এখানে দেখানো হয়েছে লিটার পার মিনিট। এটা লিক। তো আমি আগেই একটা নর্মাল ভলিউম গ্রাফে দেখার সময় বলেছিলাম যে ওই যে মিসিংটা, ভলিউম গ্রাফটা এসে বেসলাইন টাচ করছিল না, তো সেটা লিকও হতে পারে, এয়ার ট্র্যাপিংও হতে পারে। সো এবার আমি আসি এয়ার ট্র্যাপিংয়ে। আমি কিন্তু স্কেলার গ্রাফে বলছি, লুপে আরও ভালো বোঝা যাবে। তো এয়ার ট্র্যাপিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে? এয়ার ট্র্যাপিংয়ের ক্ষেত্রে ঠিক তার অপোজিট হচ্ছে। লিকে যেটা হলো যে ভলিউম আমার এসে পৌঁছালো না, ভলিউম রিমেইন ইন হ্যান্ড, এখানে কিন্তু ভলিউম আমার শেষ, ফ্লো রিমেইন ইন হ্যান্ড। অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন আমি দেখতে পাচ্ছি যে এখানে গ্রাফটা কিন্তু বেসলাইন টাচ করেনি। গ্রাফটা বেসলাইন টাচ করেছে? গ্রাফটা তো টাইমের যেখানে টাচ করার কথা সেখানে টাচ করেনি বেসলাইন, কিছুটা আগে শেষ হয়ে গেছে এবং ওখানেই আমার ইন্সপিরেশনটা স্টার্ট হয়েছে। তার মানে আমার ভলিউম শেষ হয়ে গেছে, আমি 500 ml দিয়েছি, সে 500 ml রিসিভ করে নিয়েছে ইন এক্সপিরেশন, কিন্তু তারপরেও দেয়ার ইজ লিটল বিট ফ্লো, অর্থাৎ পেশেন্টের লাংয়ের ভেতর কোথাও একটা এক্সেস ভলিউম তৈরি হচ্ছে বা রয়ে গেছে, যে কিনা একটা অল্প ফ্লো জেনারেট করছে, যে কারণে আমার এই ফ্লো গ্রাফটা বেসলাইন টাচ করছে না। দ্যাট ইজ নান আদার দ্যান এয়ার ট্র্যাপিং, অর খুব সুন্দর ভাষায় বললে দ্যাট ইজ অটো পিপ। সো এয়ার ট্র্যাপিং আর এয়ার লিকের ডিফারেন্সিয়েশনটা আমি লুপে আরেকবার বলবো পরিষ্কার বোঝার জন্য। তো তার আগে একটা খুব কমন একটা জিনিস, যেটা হচ্ছে অবস্ট্রাকশন অ্যান্ড অ্যাক্টিভ এক্সপিরেশন। দুটোই যে কোনো পেশেন্টের ক্ষেত্রে খুব কমন আমাদের আইসিইউর, এবং গ্রাফ দেখে এটা বোঝা যাবে। ফার্স্ট ওয়ান ইজ অবস্ট্রাকশন। খুব সিম্পল, আমি একটা পেশেন্টের থেকে হাওয়া যখন বেরোচ্ছে তখন একটা বাধা দিচ্ছি, তো তখন কি হবে? তখন কি নর্মাল ফ্লোতে বেরোবে? বেরোবে না, তো তার তো ফ্লোটা স্লো হয়ে যাবে, ফ্লো তো অনেক ধীরে ধীরে হবে। সুতরাং ফ্লো যেহেতু ধীরে হয়েছে, এখানে আমি ফার্স্ট গ্রাফটায় দেখে নিই অবস্ট্রাকশন দেখাচ্ছি, যেখানে ডিউরিং এক্সপিরেশন আমার অবস্ট্রাকশন হয়েছে। অবস্ট্রাকশন হওয়ার জন্য আমার কিন্তু পিক এক্সপিরেটরি ফ্লো যেটা, সেটাও কমে গেছে, তার কারণ বাধা পাচ্ছে, এবং আমার টোটাল টাইমটাও বেড়ে গেছে। এক্সপিরেটরি টাইমটা এখানে লেন্দি হয়েছে, তার কারণ আমার বাধা পেয়ে পেয়ে অনেক আস্তে আস্তে ফ্লো বেরোচ্ছে। অ্যাক্টিভ এক্সপিরেশনে ঠিক তার অপোজিট। অ্যাক্টিভ এক্সপিরেশন মানে কি? পেশেন্ট অ্যাক্টিভলি এক্সপিরেশন করছে, মানে পেশেন্ট অনেক তাড়াতাড়ি, পেশেন্ট অনেক নিজের ফোর্সফুলি এক্সপিরেশন করছে, ফোর্সফুল এক্সপিরেশন দ্যাট ইজ।
সো সেইখানে কি হবে, সেখানে আমার পিক এক্সপিরেটরি ফ্লো অনেক বেড়ে যাবে, তার কারণ আমার সেট প্যারামিটার্স তো নেই, সেখানে পেশেন্ট তো আরও জোরে এক্সপিরেশন করছে। তো পেশেন্ট যেই মুহূর্তে জোরে এক্সপিরেশন করবে তার মানে হাওয়া অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো লাং থেকে, মানে 500 ml টাইডাল ভলিউম আমার যেটুকু টাইমে বেরোনোর কথা ছিল তার চেয়ে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ আমি তো ভেতর থেকে প্রেশার দিয়ে বার করে দিচ্ছি। তো সেই মুহূর্তে কি হবে, আমার যে টাইমে বেরোনোর কথা ছিল তার থেকে টাইমটা কমে যাবে, তার মানে আমার গ্রাফটা কিন্তু অনেক স্মলার হয়ে যাবে, আমার এক্সপিরেশন টাইমটা অনেকটা কমে যাবে। সুতরাং অবস্ট্রাকশন আর এক্সপিরেশনের, অ্যাক্টিভ এক্সপিরেশনের কি হলো দুটো ডিফারেন্স, মেন হচ্ছে এক্সপিরেশনের টাইম যেটা সেটা কিন্তু একটায় বেড়ে যাবে, একটায় অনেকটা কমে যাবে। নাও এই ক্ষেত্রে মানে যে কোনো অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমি ব্রঙ্কোডায়ালেটর ইউজ করি। আইসিইউ খুব কমন জিনিস, বা যে কোনো সময় এমওরা অর্ডার দেয় যে একটু নেবুলাইজ করে দিতে, পেশেন্ট ভেন্টিলেটারে আছে একটু নেবুলাইজ করে দিতে, একটু ডুওলিন বুডিগট দিয়ে দিতে, একটু নেবুলাইজ করে দিতে। কেন মনে হলো, হঠাৎ করে কেন মনে হলো? তার কারণ হচ্ছে এই অবস্ট্রাকশন। একটা সরু পথ দিয়ে যতটুকু সময় যতটা ফ্লো যাবে সেই পথটা যদি আমি এর চওড়া করে দিই তাহলে কি হবে, অনেক বেশি যাবে হাওয়া। সিম্পল একটা পাইপ, একটা সরু পাইপ দিয়ে যত জল আসে, পাইপটা যদি আমি একটু মোটা করে দিই, ডায়ামিটারটাকে বাড়িয়ে দিলাম, সার্কামফারেন্সটা বেড়ে গেল, তাহলে কি হবে, আমার ফ্লো অফ ওয়াটার অনেক বেড়ে যাবে। সেই তো সেমই হচ্ছে ওয়াটার ফ্লো, এখানে এয়ার ফ্লো, আর পাইপ তো আমাদের আছেই, লাং থেকে পাইপ বেরিয়েছে। সো বিফোর আমার থাকছে এটা যেটা নর্মাল, এবং আমি এর আগের গ্রাফে কি বললাম অবস্ট্রাকশনে, যে আমার এক্সপিরেশন টাইমটা অনেক লং হয়ে যাচ্ছে, তার কারণ আমার ফ্লোটা অবস্ট্রাক্টেড হচ্ছে। তো যেই মুহূর্তে আমি ব্রঙ্কোডায়ালেটর দিলাম, আমার ব্রঙ্কাস ব্রঙ্কিয়ালগুলো অনেক ডায়ালেট করে গেল, অনেকটা ফুলে গেল। তো যখনই অনেকটা পরিষ্কার হয়ে যাবে, অনেকটা ফুলে যাবে, তখন কি হবে, যে অবস্ট্রাকশনটা পাচ্ছিল সেই পরিমাণ এয়ারটা আর কি সেই অবস্ট্রাকশন পাবে? পাবে না, সে তখন তার নর্মাল ওয়েতেই বেরোবে। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ ব্রঙ্কোডায়ালেটর, এবং এটা ইউজ কিন্তু আমাদের করা উচিত এই গ্রাফ দেখে। আমি এখানে অবস্ট্রাকশন পাচ্ছি, সুতরাং আমার ফার্স্ট চয়েস হবে ব্রঙ্কোডায়ালেটর দিয়ে পেশেন্টের রিকোয়ার্ড এক্সপিরেটরি টাইমটা ফুলফিল করা। সো বেসিক অ্যাবনর্মালিটিসগুলো আমি বলে দিলাম, যেগুলো আইসিইউতে বেসিক্যালি দরকার হচ্ছে আমাদের। নাও আমি স্কেলার থেকে একটু লুপে আসি। আগে স্কেলারই ছিল যতদিন লুপটা আসেনি, লুপ কিন্তু এখন খুব অ্যাডভান্স, এবং লুপটাই কিন্তু এখন আমাদের বেসিক লাংয়ের প্রপার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হওয়া উচিত। লুপে পরিষ্কার বোঝা যায়, তার কারণ লুপ আমরা ফ্লো ভলিউম গ্রাফে দেখছি, যেখানে আমি ডিরেক্টলি ফ্লো আর ভলিউমের যে রিলেশনটা রয়েছে সেটা স্যাটিসফাই করতে পারি। অর্থাৎ একটু আগে আমি যে বলছিলাম যে ভলিউম 500 ml দিলাম, তার মানে আমি ফ্লো ডিফাইন করে দিচ্ছি, আমি টাইম ডিফাইন করে দিচ্ছি। সেইটা কি করে, তার আগে আমি বেসিকটা একটু বলে দিই। ফ্লো ভলিউমের এই ক্ষেত্রে কিন্তু আমি টাইম নেব না গ্রাফে কোনো, আমি নেব হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ফ্লো আর এক্স অ্যাক্সিসে ভলিউম। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইন্সপিরেশন শুরু হচ্ছে 0 থেকে, তার কারণ আমি আগেই বলেছি ফ্লো আর ভলিউম দুটোই কিন্তু 0 থেকেই স্টার্ট হয়, এবং থ্রু আউট ইন্সপিরেশন ভলিউম যেভাবে চেঞ্জ হয় সেইভাবে ফ্লোটাও চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই গ্রাফটা আমি কিন্তু পাবো সাইনুসয়েডাল। বেসিক্যালি এই গ্রাফটা প্রপার সাইনুসয়েডাল নয়, ইন্সপিরেশন একটা ফ্ল্যাট লাইন আছে, সেটা আমরা পরে ডিটেলটা বলছি যখন, তখন বলে দিচ্ছি। তো এটা আমি জাস্ট বেসিকটা একটু দেখে নিচ্ছি যে ইন্সপিরেশনটা থাকবে হচ্ছে, যেহেতু ফ্লো ভলিউম সেহেতু ইন্সপিরেশনটা থাকবে হচ্ছে সাইনুসয়েডাল, কিন্তু এক্সপিরেশনটা কিন্তু ওরকম ফিক্স নয়। আগেই আমি বললাম যে এক্সপিরেশনটা হচ্ছে প্যাসিভ ওয়ে, সুতরাং প্যাসিভে তার ফ্লোটা তার এক্সপিরেশনের উপর ডিপেন্ড করছে, সেই কারণে তার একটা পিক এক্সপিরেটরি ফ্লো থাকবে, এবং অ্যাকর্ডিং টু তার এক্সপিরেশন তার ভলিউম যেভাবে কমবে সেই ভলিউমের সেই সময়ে যে ফ্লো সেই অনুযায়ী গ্রাফ কিন্তু আবার 0-তে ফিরে আসবে। তো ফ্লো ভলিউমটা আমি এবার একটু ডিটেল দেখে নিই। ওই যে আমি আগেই বললাম যে দ্যাট ইজ নট প্রপার সাইনুসয়েডাল। তো
আমার এখানে ফ্লোটা শুরু হচ্ছে 0 থেকে, এবং 0 থেকে শুরু হয়ে পিক ইন্সপিরেটরি ফ্লো দ্যাট ইজ মেনশন উইথ PIFR, যেটা আমার সেট টাইডাল ভলিউমের যে পিক ইন্সপিরেটরি ফ্লো, যেটা ম্যাক্সিমাম ফ্লো, যেটা সেই অবধি গ্রাফটা উঠবে আমার ফ্লো। তারপর কিন্তু ফ্লোটা স্টেডি থাকবে, দ্যাট ইজ এ স্ট্রেট লাইন, এবং একটা ইন্সপিরেশন কমপ্লিট হবে। এই ফুল টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউম, অর্থাৎ এই ফ্লোতে এতটা হাওয়া থ্রু আউট ইন্সপিরেশন টাইমে সে নিল। তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, FRC। একটু আগেই আমি বললাম যে আমি এই ফোর্সফুলি এক্সপিরেশন করছি, আমার লাংস পুরোটা চুপসে যাচ্ছে কি চুপসাচ্ছে না, সেটা কিন্তু নয়। লাংস কিন্তু আর কিছুই না, আমরা নর্মাল যে বেলুন, সেই বেলুন, একই ফাংশন। বেলুনটা যখন ফোলানো হয়, সেই বেলুনটা তারপর হাওয়া বার করে নেওয়া হলো, তাতে কি পুরোটা চুপসে যায়, একদম প্রত্যেকটা ওয়াল অ্যাটাচ হয়ে যায়? হয় না তো। তার কারণ তার মধ্যে কিছুটা হাওয়া থাকে। তো আমাদের লাংও কিন্তু তাই। আমাদের লাংয়ে বেসিক্যালি একটা রেসিডুয়াল ভলিউম থাকে, তার উপরে থাকে হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো হোয়াট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম? আমরা আমাদের নর্মাল প্যাসিভ এক্সপিরেশন শেষ করার পরে সবাই একবার চেষ্টা করে দেখে নিতেই পারি যে কিছুটা হাওয়া বেরিয়ে যাওয়ার পর পুরো এক্সপিরেশন শেষ হলো আমাদের নর্মাল, তারপরেও কিন্তু আমরা একটা ফোর্সফুলি এক্সপিরেশন করতে পারি। এই যে হাওয়াটা, এটা কোথা থেকে এলো? দ্যাট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেই হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর কি আমাদের অ্যালভিওলাই পুরো চুপসে গেল? তা কিন্তু নয়। তারপরেও কিছুটা হাওয়া থাকে যে অ্যালভিওলাইটাকে ফুলিয়ে রাখার জন্য সাহায্য করে, সেটা হচ্ছে আমার রেসিডুয়াল ভলিউম। আর এই রেসিডুয়াল ভলিউম আর এই আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই দুটো মিলেই হচ্ছে FRC, দ্যাট ইজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা কিন্তু প্রতি মুহূর্তে লাংয়ের মধ্যেই রয়েছে, তার ওপর থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি টাইডাল ভলিউম। এই ভলিউমটা কিন্তু আমার লাংয়ের মধ্যেই রয়েছে, এটা কিন্তু মেজার করার দরকার নেই। আমার যা কিছু মজা সব ওই টাইডাল ভলিউমতে, এইটুকু থাক, একে ডিস্টার্ব করে লাভ নেই। ডিস্টার্ব হয়, সেটার জন্য আলাদা উপায় আছে। তো সেইটার পর থেকে হচ্ছে আমার টাইডাল ভলিউম, এবং টাইডাল ভলিউম যখন শেষ হচ্ছে, মানে এক্সপিরেশন যখন শুরু হচ্ছে, সেম আমি আগেই বলেছি যে ওটা প্যাসিভ ওয়ে, এবং সেখানে পিক এক্সপিরেটরি ফ্লো রেট নর্মাল যে ভলিউম অনুযায়ী হবে, সেটা আমি আর রিপিট করছি না। তো এটা তো আমার গেল ফ্লো ভলিউম লো। এবার আমি দেখে নেব একটু প্রেশার ভলিউম। প্রেশারের সঙ্গে ভলিউমের যে রিলেশনটা, প্রেশার ভলিউম। প্রেশার ভলিউমের ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি যে প্রেশার যেহেতু আমার এখানে ডিফাইন্ড, সেহেতু ভলিউম আমার 0 থেকে শুরু হলেও প্রেশার কিন্তু আমার 0 থেকে শুরু নয়। আমি কিন্তু গ্রাফে এখানে দেখতে পাচ্ছি যে ভলিউমটা আমার X অ্যাক্সিসে আছে আর প্রেশারটা আমার Y অ্যাক্সিসে আছে। সুতরাং ভলিউমটা আমার Y অ্যাক্সিসে আছে, প্রেশারটা আমার X অ্যাক্সিসে আছে। প্রেশারটা কিন্তু কিছুটা এগিয়ে শুরু হয়েছে, দ্যাট ইজ পিপ। আমি পিপ আগেই বলেছি, নর্মাল স্কেলারে যখন বলেছি, এখানেও সেম, আমি কিন্তু প্রেশারটা ডিফাইন করে রেখেছি। সুতরাং আমার পিপ থেকে শুরু হয়েছে এবং একটা হাইট অবধি আমার প্রেশারটা ইনক্রিজ হয়েছে, যেটা LIP দিয়ে পয়েন্টটা মার্ক করা রয়েছে। LIP বেসিক্যালি আর কিছু না, LIP হচ্ছে দ্যাট ইজ মিনিমাম পিপ, যেখান থেকে আমার অ্যালভিওলার রিক্রুটমেন্টটা শুরু হবে। মানে একটা নমিনাল পিপ, মানে নমিনাল একটা প্রেশার, যেই প্রেশারের পর আমার অ্যালভিওলাইজটা পুরোপুরি ফুলতে শুরু করবে। সুতরাং সেই প্রেশার পর্যন্ত আমার প্রেশারটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হবে, কিন্তু তখন কিন্তু আমি দেখছি টাইডাল ভলিউমটা অতটা ইনক্রিজ হয়নি। নর্মাল বেলুনের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রথমে যে ফোর্স দিয়ে ফোলাই, প্রথমে একটু ফোর্স লাগে, তারপর কিন্তু বেলুনটা একবারে অনেকটা ফুলে যায়। সেই যে পয়েন্টটা যেখান থেকে বেলুনটা একবারে অনেকটা ফুলতে শুরু করলো, দ্যাট ইজ লোয়ার ইনফ্লেকশন পয়েন্ট। তো তারপর কিন্তু আমার ভলিউমটা ইনক্রিজ করবে, প্রেশার অতটা ইনক্রিজ করবে না। সুতরাং আমি দেখতে পাচ্ছি আমার ভলিউমটা বাড়ছে, প্রেশারটা কিন্তু বাড়ছে না। বেড়ে একটা জায়গায় আমার শেষ হবে ইন্সপিরেশন, দেন স্টার্ট হবে আমার এক্সপিরেশন।
এক্সপিরেশনের ক্ষেত্রেও আমার সেম একটা আপার ইনফ্লেকশন পয়েন্ট আছে। হোয়াট ইজ দিস আপার ইনফ্লেকশন পয়েন্ট? আমি ওই যেটা বললাম যে লোয়ার ইনফ্লেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার মিনিমাম প্রেশারটা মেনটেন করছে, সেরকম আপার ইনফ্লেকশন হচ্ছে সেটাই যেটার ওপরে ওয়ার প্রেশারটা উঠতে দেবে না, দ্যাট ইজ আমার ম্যাক্সিমাম প্রেশার। ইটস ডিপেন্ড অন লাং কমপ্লায়েন্স, অর্থাৎ অ্যালভিওলার মাসেলের যে স্ট্রেচেবিলিটি, অ্যালভিওলার ওয়ালের যে স্ট্রেচেবিলিটি, সেই স্ট্রেচেবিলিটিটার ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ ওটার ওপর ও আর উঠতে দেবে না, যেটা প্রিভেন্ট করে ব্যারো ট্রমা। দ্যাট ইজ আপার ইনফ্লেকশন পয়েন্ট। দেন আমার এক্সপিরেশন শেষ হচ্ছে এবং জিরোতে এসে পৌঁছাচ্ছে। আমি সেকেন্ড একটা অ্যাবনর্মাল গ্রাফ দেখছি যেখানে লেখা আছে বিকিং, দ্যাট ইজ বার্ড বিকিং নেচার বলা হয়। সেখানে কি হচ্ছে, আমার লোয়ার ইনফ্লেকশন পয়েন্ট অবধি ঠিক আছে, সেখান থেকে গ্রাফটা নর্মাল টাইডাল ভলিউম যেরকম হচ্ছে বাড়ার পর একটু পরে দেখা যাচ্ছে কি আমার প্রেশারটা আবার একটু বাড়ছে, কিন্তু সেখানে কিন্তু টাইডাল ভলিউমটা বাড়ছে না। দ্যাট ইজ ডিউ টু, আমি যেটা বললাম যে লাং কমপ্লায়েন্স, অর্থাৎ আমার মাসেলের স্ট্রেচেবিলিটিটা ঠিক নয়, ডিস্টেন্সিবিলিটিটা ঠিক নয়, অর্থাৎ সে বাড়ছে, তার জন্য তার প্রেশার লাগছে, কিন্তু সেটা বাড়ার জন্য আমার টাইডাল ভলিউম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কিছু হচ্ছে না, শুধু প্রেশারটাই বাড়ছে। দ্যাট ইজ আ অ্যাবনর্মাল থিং। সো এবার আমি অ্যাবনর্মাল নর্মাল যেগুলো বলেছিলাম সেগুলো থেকে অ্যাবনর্মালে চলে যাই। আমি গ্রাফে অলরেডি বলেছি, স্কেলারসে, লুপে বলেছিলাম বুঝতে সুবিধা হবে, তার কারণ গ্রাফগুলো, স্কেলার গ্রাফগুলো কিন্তু সবই টাইমের সঙ্গে সম্পর্ক। এখানে কিন্তু ডাইরেক্টলি আমার ফ্লো আর ভলিউম একসাথে সম্পর্ক রাখা। যেখানে আমি আগেই বলেছিলাম যে এই ক্ষেত্রে কি হবে, এয়ার ট্র্যাপিংয়ের ক্ষেত্রে, যে কোথাও একটা লাঙের মধ্যে এক্সেস ভলিউম তৈরি হবে যে কিনা আমাকে এক্সট্রা ফ্লো দেবে, অর্থাৎ ভেন্টিলেটর থেকে গিভেন ভলিউম শেষ, ভেন্টিলেটর যেটা রিসিভ করছে এক্সপায়ার্ড টাইডাল ভলিউম, দ্যাট ইজ এন্ড, কারণ ও 500 দিয়েছিল, কিন্তু সেই 500 যা ফ্লো তার চেয়েও বেশি ফ্লো আসছে, অর্থাৎ ফ্লো কিন্তু আমার জিরো টাচ করছে না। আমি আগেই বলেছি লুপে বুঝতে সুবিধা হবে, ফ্লো কিন্তু আমার জিরো টাচ করছে না, দ্যাট ইজ এয়ার ট্র্যাপিং। দেন হোয়াট ইজ এয়ার লিক? এয়ার লিকে কি হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে ফ্লো কিন্তু আমার এখানে শেষ হয়ে যাবে, কিন্তু মিসিং অফ সাম ভলিউম, অর্থাৎ এখানে নর্মাল গ্রাফ যদি আমি এই হোয়াইটটা নর্মাল গ্রাফ দেখি যেখানে ফ্লো আর ভলিউম দুটোই জিরোতে টাচ করছে, সেখানে আমি দেখব যে অ্যাবনর্মাল গ্রাফ যেটা রেড দিয়ে ডিনোট করা হয়েছে সেখানে ফ্লো অর্থাৎ ভলিউমের ক্ষেত্রে যেটা এক্স অ্যাক্সিস, ওয়াই হচ্ছে ফ্লো, তো রেড গ্রাফটা যেখানে টাচ করছে নিচেরটা এক্সপিরেশনটা, সেখানে কি ওয়াই অ্যাক্সিসে আমার এক্সটা কি জিরো, তার মানে কি ফ্লোটা জিরো, কিন্তু ভলিউম কি জিরো হয়েছে? ভলিউম জিরো হয়নি। এটাই হচ্ছে ডিফারেন্স এয়ার ট্র্যাপিং আর এয়ার লিক। সো নেক্সট যেটা অ্যাবনর্মালিটিস বলবো আমি, ইনক্রিজড এয়ারওয়ে রেজিস্ট্যান্স। আগেই বলেছি রেজিস্ট্যান্স মানে যে অপোজিট বাধাটা, তো অপোজিট বাধা পেলে কি হবে, একটা ধাক্কা খাচ্ছে, একটা বাধা পাচ্ছে এবং তার টাইমটা অনেকটা বাড়ছে। এই যে বাধাটা পাচ্ছে তার জন্য তার কি হবে, এক্সপিরেটরি ফ্লো রেট, যেটা এক্সপিরেটরি ফ্লো রেট কমবে, বাধা পাচ্ছে তো, আর তার টাইমটা বাড়বে কারণ তার হাওয়া বেরোনোর রাস্তায় অনেক বাধা, এবং এই জন্য একটা স্কুপড গ্রাফ আমরা দেখতে পাবো। নর্মাল গ্রাফটা যেরকম হওয়ার কথা সেরকম না হয়ে আমার একটা স্কুপড গ্রাফ দেখতে পাবো। দ্যাট ইজ ইনক্রিজড এয়ারওয়ে রেজিস্ট্যান্স। যেখানেই আমি এরকম ডিক্রিজড পিক এক্সপিরেটরি ফ্লো এবং এরকম স্কুপ গ্রাফ দেখতে পাবো, সেখানে বুঝবো আমি যে এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, এয়ারওয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা রেজিস্ট্যান্সের পর দেখে নিই তাহলে এয়ারওয়ে সিক্রিশন। এই যে আমরা বলি যে পিক প্রেশার বেড়ে গেছে, সেটা তো আমরা প্যারামিটার দিয়ে বললাম যে পিক প্রেশার বেড়ে গেছে তার জন্য তাড়াতাড়ি একটু সিক্রিশন করে দাও, নর্মাল পিক প্রেশারে নিয়ে আসো, ঠিক আছে। তো আমি গ্রাফে কি করে, আমি তো এবার গ্রাফ অ্যান্ড লুপস বলছি, তাহলে তাতে আমি কি করে দেখব? বা অনেক সময় এরকম হচ্ছে যে আমি সাকশন করলাম, আমার পিক ইন্সপিরেটরি প্রেশার পি পিক
হয়েছে ঠিক, কিন্তু স্টিল নাও দেয়ার ইজ সিক্রিশন, দেয়ার ইজ ব্লকেজ, কিছু একটা আছে। সেটা আমরা বুঝবো কী করে? যেটা লুপে বোঝা সবচেয়ে সহজ, গ্রাফেও বোঝা যাবে, লুপে বোঝা খুব ইজি। ইন্সপিরেশন নর্মাল হবে, ডিউরিং এক্সপিরেশন যেহেতু সিক্রিশনটা থাকছে, যেহেতু ব্লকেজটা হয়েছে, তখন কি হচ্ছে, তখন আমি গ্রাফটা এরকম নয়েজি গ্রাফ পাবো রাদার দেন দিস নর্মাল কার্ভ। আমরা নয়েজি গ্রাফ পাবো। এরকম আমাদের সিসিউতে আমরা অনেক সময় দেখেছি যে পিক প্রেশার ঠিক আছে, তার কারণ কি, সে তো হাওয়াটা ডেলিভার করার সময় পিক প্রেশারটা মেজার করছে। এবার হাওয়াটা যখন ডেলিভার হচ্ছে তখন কি ভেন্টিলেটর থেকে পেশেন্টের দিকে হাওয়াটা যাচ্ছে, কিন্তু ইটি টিউবের মাথায় কোনো ক্লট আছে। যখন হাওয়াটা ভেন্টিলেটর থেকে ডিরেকশনালি ফ্লো করছে, সেটা না জাস্ট ওয়ান ওয়ে ভালভের মতন। আমাদের আইসিইউতে এরকম প্রায় সময়, অনেক সময় এটা হয়েছে, আমরা প্র্যাকটিক্যালি ফেস করেছি। সেটাই আমি জাস্ট বলছি যে হাওয়াটা যখন ঢুকছে, সে তো ফোর্সফুলি ঢুকছে, সে কী করছে, ক্লটটাকে একটু সরিয়ে দিয়ে হাওয়াটা ঢুকছে, জাস্ট লাইক হার্টের ভালভ যেরকম কাজ করে ইউনিডিরেকশনালি, ওয়ান ডিরেকশনাল, ওয়ান ওয়ে ভালভ, সেরকম। ঠিক আছে, সেরকমভাবে ঢুকছে, কিন্তু যখন প্যাসিভ, এক্সপিরেশনটা তো প্যাসিভ যখন হচ্ছে, তখন কি হচ্ছে, তখন ওই ক্লটটা কিন্তু টিউবের মুখে আটকে যাচ্ছে, হাওয়াটা প্রপারলি বেরোতে পারছে না। তখন কিন্তু এক্সপিরেটরি লিম্বে এরকম একটা নয়েজি গ্রাফ আমরা দেখতে পাই, যেটা আমরা স্কেলারেও কিন্তু দেখতে পাবো। আফটার ইন্সপিরেশন, এক্সপিরেশনের সময় একটা নয়েজি গ্রাফ, একটা কার্ভি গ্রাফ আসবে। দ্যাট ইজ নান আদার দ্যান এয়ারওয়ে সিক্রিশন, ওয়াটার ইন সার্কিট, সার্কিটেও থাকতে পারে জল বা ইটি টিউব ব্লক। সো এতক্ষণ তো মেকানিক্যাল সব কিছু বলে দিলাম, অ্যাবনর্মালিটিসগুলো বললাম। এরপরে অরূপ আর সৌমেন ওরা বাদবাকিটা বলবে, উইনিং অ্যান্ড অল। তো আমি তার আগে, উইনিং যাওয়ার আগে একটু জিনিস বলে দিই যে হোয়াট ইজ পিএসভি, স্পন্টেনিয়াস ব্রিথ কি। আমি এখানে দুটো গ্রাফ নিয়েছি। এতক্ষণ মেকানিক্যাল আমি বলছিলাম, মেকানিক্যালের গ্রাফ আমি তার মানে দেখে নিচ্ছি এটা যে কোনো প্রেশার হোক, ভলিউম হোক, যাই হোক, সেখানে আমার লিমিটিং ফ্যাক্টর যেহেতু আছে, সেহেতু সেটা স্কোয়ার গ্রাফ হবে। কিন্তু স্পন্টেনিয়াস মানে কি, পেশেন্টের এক্সপিরেশন, প্যাসিভ ওয়ে। সুতরাং পেশেন্টের ভলিউম, পেশেন্টের টাইম, পেশেন্টের ফ্লো, পেশেন্টের প্রেশার, সব কিছু ডিপেন্ড অন পেশেন্ট। আমরা জাস্ট একটা বেসিক পিপ সেট করে রেখেছি। তো সেই জন্য গ্রাফ কিন্তু যেটাই হোক সাইনুসয়েডাল কার্ভ হবে, কারণ তার ফ্লো, তার ভলিউম, তার প্রেশার সবটা ডিপেন্ড করবে পেশেন্টের এক্সপিরেশনের ওপর। সো আমি এখানে নর্মাল একটা গ্রাফ দেখাই এবং উইনিং নিয়ে একটা অল্প টাচ দিয়ে যাই, সুবিধা হবে তাহলে সবার, যেহেতু গ্রাফ নিয়ে বলছি। তো নর্মাল গ্রাফে আমি এখানে কি দেখছি যে প্রেশার, ফ্লো, ভলিউম তিনটেতে আমি স্পন্টেনিয়াস একটা গ্রাফ নিয়েছি, যেখানে ট্রিগারিং করছে, এবং এটা একটা নর্মাল বেসিক জাস্ট। তার কারণ আমি একটা প্রেশার ফ্লোটা সেট করে রেখেছি, তো সেটাই আমার ম্যাক্সিমাম ফ্লো, যে এই ফ্লোতে পেশেন্ট নর্মালি শ্বাস নিচ্ছে। এবার পেশেন্টকে তো উইন করতে হবে, ভেন্টিলেটরে রেখে দেওয়াটাই তো আমার কাজ নয়, পেশেন্টকে তো উইন করতে হবে। তো উইন করা মানে কি, পেশেন্টের অ্যাক্টিভ ফ্লো কতটা আছে সেটা দেখা, পেশেন্ট কতটা অ্যাক্টিভলি ইন্সপিরেশন করতে পারছে সেটা দেখা। তখন পেশেন্টকে কি বলি আমরা আইসিইউতে গিয়ে উইনিংয়ের আগে বলি না জোরে জোরে শ্বাস নাও, টিপিসি দিয়ে রাখি বা বলি যে জোরে জোরে শ্বাস নাও, নিজে নিজে শ্বাস নাও। যেই মুহূর্তে পেশেন্ট শ্বাস নিল, তখন আমি একটা এরকম গ্রাফ পাবো। আগের গ্রাফটা কিন্তু আমার নর্মাল জাস্ট পিএসভিতে দেওয়া আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেট পার্সেন্ট অফ ম্যাক্সিমাম ইন্সপিরেটরি ফ্লো। এটা আমি পিএসভিতে রেখেছিলাম, কিন্তু পেশেন্ট যখনই নিল তখন গ্রাফটা কিন্তু ট্রান্সফার হলো এতটা উঁচু, যেটা প্রায় এটার 3 টাইমস ওপরে। পেশেন্ট নিজের থেকে এতটা ফ্লো জেনারেট করেছে, তার মানে পেশেন্টের এতটা পারছে নিতে। তার মানে কি, আমরা তখনই এটাকে কনসিডার করব যখন এই ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ইন্সপিরেটরি ফ্লোটা অ্যাটলিস্ট 50%-এর ওপর চলে যাবে। অর্থাৎ আমি যদি 30 দিয়ে রাখলাম, সে 60 অবধি করতে পারছে পেশেন্ট, এখানে 60-র অনেক বেশি করতে পারছে, এখানে প্রায় 120 করে ফেলেছে। তার মানে পেশেন্ট ইজ কেপেবল ফর উইনিং। সো আমার এখানেই গ্রাফস অ্যান্ড লুপস শেষ।
আমি জাস্ট ক্যালকুলেশনসগুলো যেগুলো আইসিইউতে সবার দরকার সেটা একটু বলে নিই। যেটা আমাদের প্রেডিক্টেড বডি ওয়েট, এটা আমরা ভেন্টিলেটারের শুরুতেই সবাইকে আর কি বলে থাকি ক্লাসগুলো নেওয়ার সময়, যে একটা 100 কেজির পেশেন্ট এসছে, তো সেই 100 কেজির পেশেন্টকে কি আমরা 6 ml টাইডাল ভলিউমের যেটা হিসেব 6 ml পার কেজি বডি ওয়েট দিয়ে দেবো? বা দেখা গেল একজনের 120 কেজি বডি ওয়েট, তো তাকে কি আমি দিয়ে দিলাম 6 ইন্টু বা 8 ইন্টু 120? লাং তো ফেটে যাবে। অ্যাকচুয়াল বডি ওয়েটটা দেখার কথা কিন্তু তার অ্যাকর্ডিং টু দেয়ার হাইট, সেটা হবে আমার আইডিয়াল বডি ওয়েট, অ্যাকচুয়ালি নট প্রপার বডি ওয়েট। আমার দেখা উচিত আইডিয়াল বডি ওয়েট অ্যাকর্ডিং টু তার হাইট। তো মেলেদের ক্ষেত্রে প্রথম 50 কেজি আমরা ধরবো হচ্ছে 5 ফিট, অর্থাৎ কেউ যদি আসে 5 ফিট তার হাইটটা তো আমরা টেপ মেজার করতেই পাচ্ছি, তো কেউ যদি আসে 5 ফিট তার মানে তার 50 কেজি আমরা ধরে নেব মেলের ক্ষেত্রে। তারপর থেকে প্রতি 1 ইঞ্চি অনুযায়ী আমরা প্লাস মাইনাস 2.3 কেজি, অর্থাৎ 5 ফিটের থেকে 2 ইঞ্চি হলে 2 ইন্টু 2.3, আর যদি কম হয় সেটা সেম মাইনাস হবে, 50 কেজি থেকে মাইনাস হবে। ফিমেলদের ক্ষেত্রেও সেম, ফিমেলদের ক্ষেত্রে ফার্স্ট 5 ফিটের ক্ষেত্রে আমি ধরে নিই 45.5 কেজি এবং সেম পার ইঞ্চির জন্য তারপর প্লাস মাইনাস 2.3, এটা নর্মাল। এই অনুযায়ী আমরা কিন্তু টাইডাল ভলিউম সেট করব। সেম টাইডাল ভলিউম কি সেট করব? 6 to 8 ml পার কেজি আইডিয়াল বডি ওয়েট। তার মানে নট অন দ্যাট অ্যাকচুয়াল বডি ওয়েট, যে পেশেন্ট এসছে 120 কেজি, তার যদি আইডিয়াল বডি ওয়েট 70 কেজি হওয়া উচিত, তাহলে কিন্তু আমরা অন বেসিস অফ দ্যাট 70 কেজি আমরা সেট করব 70 ইন্টু 6 to 8 ml পার কেজি বডি ওয়েট, দ্যাট ইজ টাইডাল ভলিউম। আর আমরা ফ্লো কি সেট করি? ফ্লো সেট করব হচ্ছে 4 to 6 টাইম অফ পেশেন্ট জেনারেটেড এক্সপিরেটরি মিনিট ভলিউম। তো এখানে 4 to 6 দিয়েছি, পেশেন্ট মানে প্রথমেই আমরা দেখে নিতে পারছি যে মিনিট ভেন্টিলেশন কতটা জেনারেট করছে একটা সাইকেলের পর, 1 মিনিটের পর, সেই দেখে আমরা ফ্লোটা ডিসাইড করতে পারি। তো ফ্লোটা ডিসাইড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পেশেন্ট অ্যাকচুয়ালি কিসে আছে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর অর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আমি আগেই বলেছি যে ফ্লোয়ের ওপর বা ভলিউমের ওপর, রাদার ভলিউম, বেসিক্যালি ফ্লো মানেই তো ভলিউম আমি সেট করছি মানেই ফ্লোটা সেট করে দিচ্ছি, তার ওপর কিন্তু ডিপেন্ড করছে আমার পেশেন্টের ইন্সপিরেটরি টাইম। তো যে পেশেন্টটা আমার টাইপ 1-এ আছে, যার হাইপক্সিয়া হচ্ছে, তার আমার কিন্তু ইন্সপিরেটরি টাইমটা বেশি লাগবে, তার মানে তার ফ্লোটা শর্টার, কম ফ্লো করতে হবে। তার মানে তখন তার আমরা কিন্তু 4 লিটার যেটা রয়েছে, 4 রয়েছে এখানে, 4 ইন্টু পেশেন্টের মিনিট ভেন্টিলেশন, মানে লোয়ার এন্ডটা দিয়ে সেট করব। আর যখন আমার ইন্সপিরেটরি টাইমটা কমাতে হবে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়েছে, দ্যাট ইজ ইন টাইপ 2। টাইপ 2-তে কী হবে? আমার এক্সপিরেশনটা বড় করতে হবে, সো আমার এক্সপিরেশন টাইমটা বড় করতে হবে। তখন কিন্তু আমরা ফ্লোটাকে 6 দিয়ে করব, কারণ আমার এক্সপিরেশন টাইমটা লং করতে হবে। তার মানে আমার ইন্সপিরেটরি টাইমটা শর্ট করতে হবে। ইন্সপিরেটরি টাইম শর্ট করা মানে আমার ফ্লো বাড়িয়ে দেওয়া, সিম্পল। সুতরাং সেই ক্ষেত্রে আমি 6 দিয়ে গুণ করব। নেক্সট, আমার আগেই বলেছিলাম লাং প্যাথোলজির ক্ষেত্রে যে বেসিক 3টে জিনিস, লাং প্যাথোলজিতে আমরা যেতে গেলে, লাং প্যাথোলজির গ্রাফ বুঝতে গেলে এই 3টে ক্যালকুলেশনস আমার দরকার, কারণ গ্রাফ আর ক্যালকুলেশনস যদি একসঙ্গে না মেলে তাহলে কিন্তু আমার ভেন্টিলেটরের কাজ করার কোনো লাভ নেই। ফার্স্ট ওয়ান ইজ স্ট্যাটিক কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স আমি আগেই বলেছিলাম যে অ্যালভিওলার মাসেলের স্ট্রেচেবিলিটি, ডিসেন্সিবিলিটি অ্যাকচুয়ালি। তো ফার্স্ট ওয়ান ইজ স্ট্যাটিক, যেটা ফিক্সড কমপ্লায়েন্স। তো ফিক্সড কোনটা? আমার অ্যালভিওলাইয়ের যে কমপ্লায়েন্সটা সেটা। তাহলে আমি আগেই বলেছি অ্যালভিওলাইয়ের ভেতরে কি প্ল্যাটু প্রেশার, যেটা অ্যালভিওলাইয়ের প্রেশার, এবং টাইডাল ভলিউম এখানে কি হচ্ছে? এক্সেল টাইডাল ভলিউম। এক্সেল টাইডাল ভলিউম বাই প্রেশার ডিফারেন্স ইন অ্যালভিওলাই। অ্যালভিওলাইয়ের প্রেশার ডিফারেন্সটা তাহলে কি? প্লেটু প্রেশার মাইনাস পি
পিপ যেটা আমি পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার নমিনাল দিয়ে রেখেছিলাম সেটা, আর প্ল্যাটো প্রেশার আমি ইন্সপিরেটরি হোল্ড করে যেটা পেয়েছি আমার অ্যালভিওলাইয়ের মধ্যে প্রেশার যেটা, এইটুকু তো আমার হাতে নেই, এইটুকু তো অ্যালভিওলাইয়ের হাতে, যেটা স্ট্যাটিক কমপ্লায়েন্স। অ্যালভিওলাইয়ের মধ্যে যা কিছু হচ্ছে সেটা তো ফিক্সড, আমি জাস্ট হাওয়াটা ডেলিভার করছি। অ্যালভিওলাইয়ের প্রেশার বা কমপ্লায়েন্স তো আমার হাতে নয়, সে তো লাং প্যাথোলজির ওপর চলে যাচ্ছে। আর হোয়াট ইজ ডাইনামিক কমপ্লায়েন্স? ডাইনামিক কমপ্লায়েন্স হচ্ছে থ্রু আউট এই রেসপিরেশনটা, অর্থাৎ মানে পুরো প্ল্যাটু থেকে বা পুরো পিক থেকে, পিক ইন্সপিরেটরি প্রেশার থেকে পিপ পর্যন্ত। তার কারণ এইটা পুরোটা কিন্তু চেঞ্জ হয়, যেখানে আমার বাধা পেতে পারে, যেখানে আমার কমপ্লায়েন্স বাড়তে পারে, যেখানে আমার কমপ্লায়েন্স কমতে পারে, সেই অ্যাকর্ডিংলি আমার লুপ আর গ্রাফও কিন্তু চেঞ্জ হবে। কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে যে কোনটা নর্মাল রেঞ্জ আর কোনটা আমার ক্যালকুলেশনস। সুতরাং আমি ডাইনামিক কমপ্লায়েন্স পেতে গেলে কি করব? সেম টাইডাল ভলিউম, এক্সপায়ার্ড টাইডাল ভলিউম ডিভাইডেড বাই ডেল্টা পি। এখানে ডেল্টা পি কি আসছে? দ্যাট ইজ পিক প্রেশার মাইনাস পিপ। সো স্ট্যাটিকে হচ্ছে প্লেটু মাইনাস পিপ, আর এখানে হচ্ছে পিক মাইনাস পিপ। অ্যান্ড হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স আমি বলেছিলাম বাধা, সেটা হচ্ছে বাধা কিসে হয়? ফ্লোতে হয়, এবং চেঞ্জেসটা কিসে হয়? প্রেশারে হয়। সো প্রেশার বাই ফ্লো। আর এখানে প্রেশার ডিফারেন্সটা কোনটাতে হবে? আমি আগেই বলেছি ডাইনামিকের ক্ষেত্রে কিচ্ছু হবে না, এবং স্ট্যাটিকের ক্ষেত্রেও কিছু হবে না। রেজিস্ট্যান্সটা কোথায় পাবো আমি? এয়ারওয়েতে পাবো তো। সুতরাং এয়ারওয়ে প্রেশার কোনটা? পিক থেকে হাওয়া যেখানে লাংয়ের ভেতরে ঢুকছে, দ্যাট ইজ প্লেটু। এই ডিফারেন্সটা হচ্ছে আমার এয়ারওয়ে প্রেশার। তার মানে রেজিস্ট্যান্স বার করতে গেলে কিন্তু আমাকে পি পিক মাইনাস প্লেটু প্রেশার করতে হবে, ডিভাইডেড বাই সেট ফ্লো। অ্যান্ড লাস্ট, হোয়াট ইজ ওয়ার্ক অফ ব্রিদিং? ওয়ার্ক অফ ব্রিদিং হচ্ছে সবাই জানি যে পরিমাণ এনার্জিটা দরকার হয় ডিউরিং ইন্সপিরেশন টু ফুলফিল দ্য মেটাবলিক ডিমান্ডস অফ আওয়ার বডি, দ্যাট ইজ ওয়ার্ক অফ ব্রিদিং। আমার লাস্ট স্লাইড, নর্মাল রেঞ্জটা যেটা সবার একটু মাথায় থাকা দরকার। স্ট্যাটিক কমপ্লায়েন্স 0.1 to 0.4 লিটার পার সেন্টিমিটার অফ H2। রেজিস্ট্যান্স হওয়া উচিত নর্মালি 2 to 5 সেন্টিমিটার পার H2O পার লিটার পার সেকেন্ড, যেগুলো আমরা ক্যালকুলেশনস করে পাবো অবশ্যই। অ্যান্ড ওয়ার্ক অফ ব্রিদিং অ্যারাউন্ড 2.4 জুলস পার মিনিট। সো অ্যাডভান্স ভেন্টিলেটরের পার্ট এখানেই শেষ, ভলিউম অ্যান্ড লুপস। থ্যাংক ইউ এভরিওয়ান শোনার জন্য।